ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। আজ আবারও ফিরে আসলাম ভৌতিক দুনিয়ার নতুন একটি চমক নিয়ে। আজকে যে ঘটনাটা নিয়ে হাজির হয়েছি তা সবাই খুবই আনন্দিত হবেন। আর জেফরি ভাই, আপনার মধুর কণ্ঠে যখন ঘটনাগুলি শুনি তখন মনে হয় যে ঘটনাগুলো যেন আমার সাথে ঘটছে, অনুভব করতে পারি প্রতিটা দৃশ্য। আর জেফরি ভাই, বেশি কথা বলবো না, চলে যায় লিসেনারদের কাছে, একটি জিনিস দিয়ে যাই। আর এই ঘটনার নাম হবে, আপনারা বলে দিবেন কি হতে পারে কমেন্ট করে। আর আমি বেশি কথা না বলে পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ হৃদয়, আমি একজন সৌদি আরব প্রবাসী। আমার জেলা জামালপুর থানা সরিষাবাড়ি। ঘটনাটি মূল লেখক মোহাম্মদ জয়নাল উদ্দিন নিশাদ তার মতো করে বলার চেষ্টা করছি, এবং তিনি পুরোপুরি ঘটনার ফুল পারমিশন আমাকে দিয়েছেন শেয়ার করবার জন্য। শুরু করছি আজকের ঘটনা। এই বাড়িটা নাকি জিন থাকে, বাড়ির পাশের পুকুরটায় নাকি কেউ মাছ ধরতে পারে না। আমার মুখে কথাগুলো শুনে বন্ধু নাহিদ বলল, আমরা এ যুগে ছেলে বুঝলি, আমার বাপদাদা যা বলছে সেটা মিথ্যে হতে পারে। তুই কি দেখছিস কখনো? হ্যাঁ, সত্য করে বল। আমি তখন বললাম, আরে না, আমি তো দেখিনি, কিন্তু অনেকেই তো বলে। জান্নাত তখন বলল, অনেকেই তো বলে, আমরা কি বিশ্বাস করতে হবে নাকি? তাই বলে আমরা না দেখলে বিশ্বাস করব না। আমি তখন বললাম, জিন পরি কি মানুষের মতো চলাফেরা করে যে দেখতে পারবি? নাহিদ তখন বলল, তাহলে যেভাবে দেখা যায় সেভাবে দেখবো। আমি বললাম, মানে কি বলতে চাস তুই? হ্যাঁ, কিভাবে দেখতে চাস তুই? বুঝলাম না। জান্নাত তখন বললো, আরে পরও তো বোঝাতে চায় আমরা নিজের চোখে জিন দেখবো, কি বাড়িতে যাব জিন দেখার জন্য। আমি বললাম, এই কি বলিস, পাগল হলি নাকি? দোষ নেই, সত্যি 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 জিন থাকে না, তখন বুঝবি ঠেলা কাকে বলে। নাহিদ তখন বলল, কি আর হবে, জিনকে দেখে বাড়িতে চলে আসবো আর কি। বাহ বাহ, জিনটা তোকে তো এমনি এমনি ছেড়ে দেবে, তারা আদর করবে তোকে। নাহিদ তখন বলল, আমাদের দেখতেই পাবে না, আমরা আজ রাতে লুকে লুকে ওই বাড়িটা যাবো, ঢুকে এক কোণে বসে বসে থাকবো, বুঝতে পারলি? জান্নাত তখন বললো, আইডিয়াটা গুড আইডিয়া, হ্যাঁ এটাই করা যায়, আমি রাজি আছি। তোরা রাজি হলে তো হবে না, আমি রাজি থাকতে হবে, আমার ভাই ভয় করে। জান্নাত তখন বললো, এই তুই কি মেয়ে নাকি রে? হ্যাঁ, বড়দের মতো কথা বলছিস। যা বলি তাই শোন, আজ রাতে আমরা যাবো, সেই বাড়িটাতে যাবো, সেখানে কি দেখবো আসলে বাড়িতে বা বাড়ির আশেপাশে পুকুরটাতে কোনো সমস্যা আছে কিনা। আমি তখন বললাম, কিন্তু। নাহিদ তখন বলল, কোনো কিন্তু না, যেতে হবে তো হবেই। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে রে বাবা, যাবো, গিয়ে যদি কোনো সমস্যা হয় না তাহলে দেখিস, কিন্তু তোর তো খবর আছে। কথাটা বলেই যে যার মতো করে চলে গেলাম। আমরা যে বাড়িতে নিয়ে কথা বলছি এটাকে গ্রামের সবাই ভূতের বাড়ির নামে চেনে। বাড়িটায় কেউ থাকে না, তাও অনেক বছর হলো। বাড়ির পাশে একটা পুকুর, সেই পুকুরে কেউ গোসল করতে নামে না, এমনকি মাছও ধরে না। আমাদের গ্রামটা অন্য সব গ্রামের মতো নয়, আমাদের গ্রামকে বলতে পারে না অজপাড়া গ্রাম। অন্য সব গ্রামের মতো আমাদের গ্রামের সবাই এত সুবিধা পায় না, কারণ আমাদের গ্রামের চারদিকে নদী। আমাদের হাট বাজার, চিকিৎসা বা কোনো কিছুর কোনো কেনাকাটা করার জন্য যেতে হয় নৌকা দিয়ে, নদীর ওপারে যেতে হয়। যাই হোক, ঘটনায় ফিরে যায়। নাহিদ, জান্নাত এবং আমি 3 বন্ধু মিলে ওদের কথা মতো আজ রাতে যেতে হবে ওই বাড়িতে। জানি না কি হবে, গিয়ে কি হবে সেটাও জানি না, জানি না জিন দেখতে পারবো কিনা। ওদের দেয়া কথা মতো সন্ধ্যার পর রেডি ছিলাম, এবং সন্ধ্যার ঠিক একটু পরেই নাহিদ আমার বাড়িতে আসে আর পেছনে জানালা দিয়ে আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ নিশাদ, আমরা চলে আসছি, আয় বাহিরে আয়। নাহিদের ডাকে আমি বাইরে এসে ওকে বললাম, কিরে তোরা তো তাড়াতাড়ি চলে আসলি যে? নাহিদ তখন বলল, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো, চল চল তাড়াতাড়ি আয়। কথা বলেই নাহিদ আর জান্নাতের সামনের দিক দিয়ে হাঁটতে লাগলেন, আমি ওদের পেছনে পেছনে যেতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে যাই সেই বাড়িতে। বাপ্পারে বাবা, বাড়িটা কি ভয়ঙ্কর, অদ্ভুত রকম দেখতে, গা শিউরে উঠছে। সেখানে যাবার পর নাহিদ বলল, নিশাদ তোটা কাজ কর, আমরা অন্য দিকটাতে দেখছি, হ্যাঁ, কোনো কিছুর আওয়াজ পেলে আমাকে ডাক দিবি, কেমন? সমস্যা নেই। কথাটা বলে ওরা অন্যদের দিকে চলে গেল। এদিকে আমি একা একা, এদিকে বেশ ভয় করছিল। চোখের সামনে কিছু না দেখলেও অনুভব করতে পারছি এখানে কিছুর উপস্থিতি আছে, জায়গাটা তেমন একটা ভালো নয়। এই ভেবে নাহিদকে ডাক দিলাম। ওকে ডাক দিয়ে বললাম, নাহিদ, জান্নাত
তোরা কোন দিকে? চলে আয়, বাড়িতে চলে যাবো তো। কিন্তু আমার ডাকে ওরা কোনো সাড়া না দেয়। আমি ওদেরকে খুঁজতে থাকি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওদেরকে না পেয়ে যখন বাইরে যাব, তখন পেছন থেকে ফিস ফিস করে একটা আওয়াজ হলো। আওয়াজটা পেয়ে পেছনে ঘুরে তাকাতেই যা দেখলাম তা কখনো আশা করিনি। আমি দেখলাম খুব ভয়ঙ্কর চেহারার একটা অবুব। ভয়ঙ্কর রকমের অবরটা দেখে প্রচন্ড রকম একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। পেছনে না তাকিয়ে এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আবারও চমকে গেলাম, কারণ বাড়িতে এসে দেখি নাহিদ ও জান্নাত আমার বাড়িতে আমার রুমে বসে আছে। এটা কি করে সম্ভব? ওরা আমার বাড়িতে থাকলে তাহলে ওই ভূতের বাড়িটা ওরা কে? ঘটনা কি? আমি বাড়িতে এসে নাহিদ এবং জান্নাতকে রুমে দেখে অবাক হয়ে গেলাম। বললাম, কিরে তোরা আমাকে রেখে ওভাবে পালিয়েছিস কেন? হ্যাঁ? আমার কথায় নাহিদ আমার দিকে তাকিয়ে বলল, কোথা থেকে পালিয়ে আসলাম? কি বলিস এসব? মাথা ঠিক আছে নাকি? আমি তখন বললাম, দেখ ভাই, মজা করিস না। তোদের বিবেক কিভাবে হলো যে আমাকে ভূতের বাড়িতে রেখে চলে আসলি? তোরা কত ভয় পেয়েছি তুই জানিস? হ্যাঁ, ভয়ঙ্কর একটা জিনকে দেখেছি আমি। নাহিদ তখন আমাকে বলল, ভাই বিশ্বাস কর, আমরা কিছু জানি না। তুই কি বলতেছোস? আমি জানি না তো। আমাদের মজা করছিস কেন বুঝলাম না। আমরা তোর বাড়িতে এসে দেখি তুই নেই, তাই তোর রুমে বসে আছি এতক্ষণ ধরে, তোর অপেক্ষায় আছি তুই কখন আসবি। জান্নাত তখন বলল, হ্যাঁ নিশাদ, সত্যি বলছি। ও আমরা তোকে না পেয়ে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ভূতের বাড়িতে যাওয়ার জন্য। সেজন্য আমি তোদের দুজনকে দেখে তুই নেই, আমরা কোথাও যাইনি। তোর বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞেস কর, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোর জন্য। নাহিদ এবং জান্নাতের কথায় আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এরা যদি আমাকে ডাক দিয়ে সেখানে না নিয়ে যায়, তাহলে ওরা কে ছিল? আমাকে এত চিন্তিত দেখে নাহিদ এবং জান্নাত পুরো ঘটনাটা শুনতে চাইলে আমি পুরো ঘটনাটা ওদেরকে খুলে পড়ি। আমার মুখে কথাগুলো শুনে ওরা দুজনে ওরা দুজনে যেন হতভম্ব হয়ে আমার কাছে এলেন। এটা কিভাবে সম্ভব? আমরা তো ওকে ডাকিনি। আচ্ছা নিশাদ, তুই মনে হয় ভয় পেয়েছিস, তুই বরং ঘুমা। ভূতের বাড়িতে যাওয়া ক্যান্সেল, তুই ঘুমা। কথাটা বলে ওরা দুজনে বাড়িতে চলে গেল। ওরা চলে যাওয়ার পর ভয় যেন আমার ঘুম আসছিল না। রুমের লাইটটা জ্বালিয়ে ঘুমিয়েছি। এই ঘটনার পর দিন বিকেল বেলা নাহিদ আমাকে ফোন দিয়ে দেখা করতে বললেন। ওর সাথে দেখা করলে ও বলল, কিরে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তুই ভালো আছিস? আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভয়ে ঘুম আসেনি, পরে লাইট জ্বালিয়ে ঘুমাতে হয়েছে, বুঝতে পারলি? নাহিদ তখন বলল, আরে ভয়ের কিছু নেই, বলো তোর মনের ভয়, আর কিছু নয়। আজ আমাদের সাথে গেলে ভয় কেটে যাবে। আমি বললাম, মানে কোথায় গেলে? কেন, ওই যে ভূতের বাড়ি? আমি বললাম, না 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 ভাই, মাথা খারাপ নাকি? কাল রাতে আমার সাথে যা ঘটলো, আমি যেতে পারবো না, সম্ভব না, তোরা যা। নাহিদ তখন বলল, যাবো না বললে হলো নাকি? হ্যাঁ, আজ আমরা থাকবো তোর সাথে, আর ভয়ের কিছু নেই রে ভাই, কারণ আমরা যাবো এখনই গিয়ে আবার জোপের আড়ালে লুকে লুকে থাকবো। তারপর দেখবো এই বাড়িতে যা হয়, পুকুরে জিন দেখা যাকে না, এগুলো দেখবো, আর কিছু না, ভেতরে ঢুকবো না তো। আমি বললাম, না 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 ভাই, কালও তাদের সাথে কেউ একজন ডেকে নিয়ে গেছিল, পরে গিয়ে দেখি ওখানে আমি একা। নাহিদ তখন বললো, আরে বোকা, কাল কি হয়েছে ওটা ভুলে যা। আমরা তো বন্ধুর বাসায় তোর চোখের সামনে গেলাম। এমন কথা বলিস না তো, বেলা শেষ হতে চললো, একটু পরে কিন্তু সন্ধ্যা হবে, এখনই কিন্তু বেরিয়ে পড়বো, চল। কথাটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাতটা ধরে টেনে যেতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে চলে যেতে লাগলাম ওদের সাথে। সন্ধ্যা হতে একটু বাকি আছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে। সেই বাড়িটার কাছে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইলাম। ঝোপঝাড়ের আড়ালে অপেক্ষা করছি কখন রাত হবে আর কখন জিন দেখতে পারবো। বসে বসে অপেক্ষা করছি। এদিকে নাহিদ এবং জান্নাত পাশাপাশি বসে প্রেম করছে। ওদের এই অবস্থা দেখে বললাম, এই এখানে কি প্রেম করার জায়গা নাকি? হ্যাঁ, তোরা না বন্ধু হয়ে বন্ধুর সাথে প্রেম করছিস, লজ্জা করে না? হ্যাঁ, নাহিদ বললো, আরে না, লজ্জা করে না, তুই ছাড়া কেউ তো জানে না আমাদের সাথে যে সম্পর্ক আছে একটা। জানার বললো, নিশাদ তুই কিন্তু ভুল বললি, নাহিদ শুধু আমার বন্ধু না, যার সাথে ভাই হয়। নাহিদ তখন বললো, আরে চিৎকার করিস না, সন্দেহ আসছে, চুপ করে বসতে। নাহিদের কথায় আর কথা না বাড়িয়ে বসে পড়লাম। এদিকে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত নামলো। রাত নামতে আমি নাহিদ এবং জান্নাত দেখলাম ভূতের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরের মাঝখানে হঠাৎ করে একটা অপূর যেন ভেসে উঠলো। অপূরটার হাতে একটা কলসির মতো কি জানি, যেটা থেকে রীতিমতো আলো বের হচ্ছে। আমরা দেখলাম সে অপূরটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। এদিকে আরেকটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম। আমরা দেখলাম ভূতের বাড়ি থেকে আরেকজন লম্বা আকারের
অবব রীতিমতো পুকুর থেকে উঠে আসা সেই অববগুলোর দিকে চলে যাচ্ছে। ওই অববগুলোর কাছে গিয়ে হাতে থাকা কলসটা দুজনেই ধরে আবারও ভূতের বাড়ির দিকে যেতে লাগলাম। এই দৃশ্যটা দেখে যেন এদিকে নাহিদ বলল, ভয় পাইছি রে। তোরা মনে হয় বুঝিস নাই, আমি তো ঠিকই বুঝছি, ওরা দুজন জিন। আর ওদের হাতে যে কলসিটা দেখতেছ না, সেটা থেকে আলো বেরোইতেছে। বলো সোনার মোহর, সোনার মোহরবর্তী কলস। আজকে ওদের কাছ থেকে নিয়েই ছাড়বো। আমি বললাম, কি বলিস এসব? চুপ করে থাক, ওরা জানতে পারলে কিন্তু একটা রাখবে না, আরে একটা শেষ করে দেবে আমাদেরকে। ওরা জিন, মানুষ না। নাহিদ তখন বললো, সবসময় জিনদের শক্তি থাকে না, তোরা এখানে থাক, আমি কি করি দেয়। কথাটা বলেই আমার কথার অবাধ্য হয়ে নাহিদ এক দৌড়ে চলে গেলেন সেই অবধ দুটোর কাছে। নাহিদ অবধ দুটোর কাছে যেতেই আমরা ঝোপের আড়াল থেকে দেখলাম নাহিদ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। নাহিদ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল এবং নাহিদের চিৎকার দিয়ে জ্ঞান হারানোর পরায় আমি এবং জান্নাত ঝোপের আড়াল থেকে দৌড় দিয়ে বের হলাম। আমাদের বেড়াতে দেখে সে অবধ দুটো বাতাসে মিলে যায়। অবধ দুটো চলে যাওয়ার পর আমি ও জান্নাত নাহিদকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর সেই রাতে আর বিষয়টা কাউকে বলিনি। সেই রাতে নাহিদ জ্ঞান ফিরেনি। পরের দিন নাহিদ জ্ঞান ফিরে এবং ওর জ্ঞান ফেরার পর শরীরে আসে ভীষণ রকমের জ্বর। আমরা তিনজন ভূতের বাড়ির কাছে গিয়েছি, তাও রাতের বেলা। এই বিষয়টা গোপন রাখতে চাইলেও নাহিদের জন্য সেটা গোপন রাখতে পারলাম না। নাহিদের অনেক জ্বর, ওর মা বাবা ওকে কি উত্তর দিব, অনেক কিছু মিথ্যা বলেও লুকাতে পারেনি। নাহিদের শরীরটা যেন খারাপ হয়, ওর মা বাবাকে সবকিছু ঘটনা খুলে বলি। নাহিদের মা বাবা বলার পর এই কথাগুলো এক কথা দু কথা কথা কাটাকাটি আস্তে আস্তে ছড়িয়ে যায় পুরো গ্রামের সবার মাঝে। সবাই ঘটনাটা জেনে যায়। গ্রামের সবাই কথা জানার পর দুদিন পর নাহিদ একটু সুস্থ হলে নাহিদের বাবার নেতৃত্বে গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়। সবাই একসাথে জড়ো হবার পর আমাদের জিজ্ঞেস করা হয়। সবার কথায় আমরাও শুরু করে দিই শেষ ঘটনাটা খুলে পড়ি সবাইকে। আমরা কি করেছি সবকিছু খুলে বললাম সবাইকে। আমাদের মুখে পুরো ঘটনাটা শোনার পর নাহিদের বাবা বললেন, আমার ছেলে নাহিদ, ওর বন্ধু নিশাত, ও জান্নাত, এরা এখনো ছেলে মানুষ, না বুঝেটা ভুল করে ফেলেছে। কিন্তু এখানে বিষয়টা খেয়াল করেছেন, এরা কিন্তু ওই বাড়ির আশেপাশে জিন ঠিকই দেখেছে। আমার বাপ দাদার যুগ থেকে শুনে এসেছি ওই বাড়িতে আর পুকুরে জিন থাকে। অনেকে সেটা দেখেছে, অনেকে আবার দেখেনি। অনেকে আর পথ দিয়ে সন্ধ্যার সময় ভয় পেত, এখনো পায়। এভাবে আর কতদিন কতদিন চলবে? আমরা এটা আর হতে দেবো না। এই ভূতেরা বাড়ির জন্য আমরা ঠিকঠাক মতো রাত করে কোথাও যেতে পারছি না, ফিরতে পারছি না। আমরা কোন কবিরাজকে ডেকে এনে বাড়িটা ভালো করে বন্দি করে দিই, ঠিক আছে? তাহলে বাড়িটা ভেঙে ফেলবো, সাথে পুকুরটাও ভরাট করে ফেলবো। নাহিদের বাবার কথায় গ্রামের সবাই মত দিলেন। আরো অনেকে বলতে লাগলেন, ঠিক বলেছেন ভাই, একদম ঠিক বলেছেন। আমরা ওই বাড়িটার জন্য ওকে ভয় রাত্রেবেলা বাড়িতে ফিরতে পারি না। আমরা কালকেই কবিরাজের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা পাশের গ্রামের জালাল কবিরাজ আছে না, ওকে নিয়ে আসবো। অনেক ভালো কবিরাজি করে। যেই কথা সেই কাজ। গ্রামের সবার অনুমতিতে পরের দিন কবিরাজকে নিয়ে আসা হলো। কবিরাজ আমাদের গ্রামে এসে সবাইকে সাথে করে নিয়ে যায় সেই ভূতের বাড়ির কাছে। সেখানে গিয়ে কবিরাজ রুকায়া করে সেখানে থাকা জিন দুটিকে হাজির করলেন এবং জিন দুটো হাজির হয়ে কবিরাজকে বললেন, কবিরাজ, আমাদের হাজির করা কেন হলো? জিনের কথার জবাবে কবিরাজ বললেন, তোমাদের জন্য গ্রামের মানুষেরা অসুবিধা হইতেছে, এই পথ দিয়ে চলাচল করতে পারে না, এই পুকুরে কেন গোসল করতে পারে না, বুঝতে পারছো? কবিরাজের কথায় জিন দুটা বলল, দেখো কবিরাজ, আমরা তো আর গ্রামে কোনো মানুষকে ভয় দেখাই না, ক্ষতি করি না। আমরা ভয় দেখাই তখন যখন আমাদের থাকার জায়গায় কেউ আসতে আসে। আর আমরা দুই ভাই এবং আমাদের মা বাবা, আমরা অনেক বছর ধরে এখানে থাকি। কবিরাজ তখন বলল, এতদিন থাকছো, এখন আর থাকা চলবে না, কথা বুঝছো? জায়গা ছেড়ে চলে যাও, যাও। কবিরাজ কথা রীতিমতো জিন দুটো বলল, কবিরাজ, বেশি সাহস দেখাবি না। এই জায়গায় আমার পূর্বপুরুষেরা থাকতো, আমার বাপ দাদারাও থাকে এখানে, সেই সূত্রে আমরা থাকি। আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। এদিকে জিন দুটোর কথা শুনে গ্রামের সবাই যেন বলতে লাগলো, ওদেরকে বন্দি করো, ওদেরকে বন্দি করো। এদেরকে বন্দি করার কথাটা শুনে সে দুই ভাই মানে জিন দুটো প্রচন্ড পরিমাণে রেগে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমাদের বন্দি করার সাহস দেখাবো না, সবাইকে মেরে ফেলবো। আর কবিরাজ, সবার আগে তোকে মারবো, মাথায় রাখিস। জিনের মুখে কথাগুলো শুনে গ্রামের সবাই যেন রেগে বললেন,
কে আমাদের মায়ের ফেলার হুমকি দাস? কবিরাজ, তুমি ওদেরকে উল্টা মেরে ফেলো, নাহলে কোনোভাবে যেন পালাতে না পারে। গ্রামের সবার কথায় আর জিনগুলো দেয়া হুমকি শুনে কবিরাজ রেগে সেই জিন দুটোকে বন্দি করলো আর মেরে ফেলে। কবিরাজ জিন দুটোকে মেরে ফেলার আগে সে জিন দুটো কবিরাজ এবং গ্রামের সবার কাছে ক্ষমা চেয়ে নেন। জিন দুটো কবিরাজকে বললেন, কবিরাজ, তুই এবং গ্রামবাসী যা করবি সব শুভ, আমাকে ছেড়ে দে, আমাকে মেরে ফেলিস না। কিন্তু কবিরাজ রেগে থাকায় সে জিন দুটোকে মেরে ফেলে। জিন দুটোকে মেরে ফেলার পর কবিরাজ সবার উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় এই বাড়িতে কোনো গুপ্তধন আছে। নাহিদ, নিশাত, জান্নাত, ওরা যা দেখেছিল পুকুর থেকে একটা জিন একটা কলস নিয়ে উপরে উঠতেছে, আসলে ওটা কলসে গুপ্তধন আছে, সোনার মোহর। আমি দেখি, চেষ্টা করে দিই বুঝতে পারি কিনা। সে সোনার ভরা কলসটা কোথায় আপনারা একটু খুঁজুন, কেউ না কেউ তো অবশ্যই পাবোই, তাই না? কবিরাজের কথায় সোনার মোহর পাবার আশায় রীতিমতো যে ভূতের বাড়িটা গিয়েছিল সেখানে খুঁজতে লাগলেন সবাই। কেউ বা বাড়ির দেয়ালে রীতিমতো ভেঙে, কেউ বা মাটি খুঁড়েতে লাগলেন সেই সোনার মোহরের জন্য। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সবাই যখন ব্যর্থ হলেন তখন কবিরাজ বললেন, আপনারা সবাই আসুন। আর মনে হয় ওই বাড়িতে সোনার মোহর কলসিটা নাই, এটা আছে পুকুরে, হয়তো বা পুকুরের মাঝখানে মাটির নিচে এটা থাকতে পারে। আপনারা সবাই একটা কাজ করেন, ওই পুকুরটা সেচ দেওয়ার ব্যবস্থা করেন, কেমন? পুকুরের সব পানি সেচ করে ফেলাই, তখন পুকুরের মাঝখানে খুঁজতে দেখতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া এছাড়া উপায় নাই, মাছগুলাও কিন্তু ধরা যাবে তাহলে। কবিরাজের কথায় কিছুক্ষণের মধ্যে গ্রামের সবাই মিলে 2 থেকে 3 ঘন্টার চেষ্টায় পুকুর সেচ করতে সক্ষম হলেন। পুকুরের সব পানি সেচ করার পর পুকুরে যে মাছ ছিল সেই গ্রামের সবাই যে যা পারছিল যেন নিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। বাকি রইল সোনার মোহর ভরা সে কলস। পুকুরের সব পানি সেচ করে মাছ ধরার জন্য কবিরাজ পুকুরের মাঝখানে গিয়ে কি জানি বিড়বিড় করে মঞ্চ পড়ল বা সুরা যাই পড়ুক না কেন, এভাবে কিছুক্ষণ পড়ার পর কবিরাজ বলল, এই জায়গা খুঁড়ে দেখো। কবিরাজের কথায় সে জায়গাটা খুঁড়ে বেরিয়ে আসে সোনার মোহর ভরা কলসটা পাবার পর সেটার ভেতরে থাকা সোনার মোহরগুলো যেন কারাকারি করতে লাগলো, যে পারছিল নিচ্ছিল। বিষয়টা তখন দেখলো খারাপ লাগছিল। জিন হলো এতগুলো সম্পত্তি জিনের এভাবে লুট করে নেয়া, পরিণাম যে কতটা ভয়াবহ হবে সেটা বুঝতে পারছিল না তারা। যাই হোক, সোনার মোহর এবং পুকুরের মাছ এগুলো সবাই পাবার পর আনন্দে সেখান থেকে গ্রামের সবাই ফিরে আসলেন সবার নিজ বাড়িতে। সবাই গ্রামে ফিরে আসার পর সবার সাথে ঘটতে থাকলো এক আজব ঘটনা। আর মূলত ঘটনার সূত্রপাত এখান থেকে। ভূতের পুকুর থেকে সবাই যে মাছ ধরে নিয়ে এসেছিল সেই মাছ রান্না করার পর গন্ধে কেউ খেতে পারেনি। প্রথমে সবাই ভাবতো তাদেরই মনে হয় এরকম হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবার জানাজানি হলো। সবাই একই কথা বলল, সবাই বলল যে গন্ধে মাছ নাকি খেতে পারেনি। ঘটনাটা এখানেই থেমে থাকলে বোধহয় ভালো হতো। এই ঘটনার পরের দিন রাত থেকে সবার সাথে শুরু হয়ে যায় এক ভয়াবহ ঘটনা। সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলো। সবাই দেখে দুজন ভয়ঙ্কর আববেশে বলছে, আমাদের বুক খালি করার জন্য তোদের অনেক বড় শাস্তি পেতে হবে, দে আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দে, বাসবি না তোরা, কেউ বাসবি না। এরপর এরকম অদ্ভুত স্বপ্ন দেখে সবাই একে একে বলা বলি করা শুরু করলো। সবাই সবাইকে বলে জানতে পারে যে একই স্বপ্ন সবাই দেখছে। এভাবে 1 রাত 2 রাত 3 রাত কেটে যায়। সবাই একই স্বপ্ন রোজ রোজ দেখা শুরু করলো, কিন্তু এভাবে তো থাকা সম্ভব নয়। তাই 3 দিন পর সবাই আবারও একই জায়গায় জড়ো হলো। সবাই একসাথে জড়ো হয়ে সেই জালাল কবিরাজকে ডেকে নিয়ে আবারও পুরো ঘটনাটা খুলে বললেন। সবার মুখে কথাগুলো শুনে জালাল কবিরাজ জানান যে তার নিজের সাথেও এমনই ঘটনা ঘটছে। কবিরাজ বললেন, আমিও রোজ রোজ তোমাদের মধ্যে স্বপ্ন দেখছি, বুঝতে পারলে? কবিরাজের কথায় গ্রামের একজন বললেন, এই ঘটনা মানে কি? সবাই কি একরকম স্বপ্ন দেখতেছে নাকি? আর ওই পুকুরের মাছগুলোই বা গন্ধ হইলো কেমনি? এত খাওয়া যায় না। লোকটার কথার জবাবে কবিরাজ বললেন, ওটা ভূতের পুকুর, সেজন্য। আর পুকুরে সেখানে থাকা জিনেরা কন্ট্রোল করে আছে বছরের পর বছর, অনেক বছর ধরে আছে। আর রইল স্বপ্নের কথা, আমার মনে হয় আপনাদের কথায় চিন্তাটা মারে ফেলছি। জিন দুটোর মা বাবা ওরা হয়তো বা স্বপ্নে ভয় দেখাইতেছে, সবই একরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখাইতেছে।
এখন আমাকে ওই জিন দুটোর মা বাবার মানে যারা স্বপ্নে ভয় দেখাচ্ছে তাদেরকে হাজির করে কথা বলতে হবে। আপনারা আমার কিছু জিনিস এনে দেন আর কিছু যুবক পোলাপান দেন, আমি ওই ছেলের উপরে জিনটা হাজির করাম, বুঝতে পারছেন? কবিরাজের কথা মতো সব করা হলো। একটা ছেলেও সাহস করে এগিয়ে আসলো। তখন কবিরাজ মাটিতে গোল বৃত্ত এঁকে সেখানে সেই ছেলেটিকে বসিয়ে দিল। বীর বীর করে কি যেন পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ মঞ্চ পড়ার পর হঠাৎ করে গোল বৃত্তের মাঝে ছেলেটার শরীর যেন ঝাঁকিয়ে উঠল। সে জিনটা যেন হাজির ছিলেন। সেই ছেলেটার উপরে জিনটা হাজির করার পর ছেলেটা কণ্ঠে সে জিনটা বললেন, কবিরাজ, আমাকে আর আমার স্ত্রীকে হাজির করলি কেন? সে জিনের কথার জবাবে কবিরাজ বললেন, তাদের কেন হাজির করছি তোরা নিশ্চয়ই জানাস। তোরা কেন গ্রামের সবার স্বপ্নের মাঝে ভয় দেখাতে সত্যি করে কহ। তখন সে জিনটা বললেন, কবিরাজ, এই ঘটনার জন্য আমাকে দোষ দিচ্ছিস। তুই কি জানিস না কেন আমি সবাইকে ভয় দেখাচ্ছি? তুই কি জানিস না কেন আমি গ্রামের সবার পিছনে লেগেছি? আমাদের আদরের দুটো ছেলেকে গ্রামের সবার কথায় সবার সামনে মেরে ফেলেছিস। আমি তো তোকে ছাড়বো না, তোর সাথে গ্রামের সবাইকে মারবো, সবাইকে। জিনের কথায় কবিরাজ বলল, তুই কারো হুমকি দিতে চাস? আমি যেমন তেমন কবিরাজ না রে, তুই আমারে কিন্তু কিছু করতে পারবি না। আর তোর ছেলেরে এমনি এমনি মারি নাই। এই বাড়িতে থাকিস তোরা, তোদের জন্য গ্রামের সন্ধ্যার পর ওদিকে কেউ যাইতে পারে না। কবিরাজের কথার জবাবে জিনটা বলল, শোন কবিরাজ, ওটা আমাদের থাকার জায়গা। ওই জায়গা আমরা থাকি শত শত বছর ধরে। ওখানে আমার দাদা বাবারও থাকতো, আমার দুটো ছেলেও ছিল। অপরাধ করেনি, তাহলে ওদেরকে কেন মারলি? তোরা শুধু আমার ছেলেকে মেরে শান্ত হসনি, আমাদের পূর্বপুরুষের রেখে দেওয়া সেই সম্পত্তি লুট করে নিয়েছিস। এখনো সময় আছে, সব সম্পত্তি ফিরিয়ে দে। নইলে কবিরাজ, কেউ বাঁচবি না, কেউ না। কবিরাজ তখন বললেন, বারবার আমাকে সবার মাইনে ফেলার ভয় দেখে তো সোস, তুই আমার সম্পর্কে জানলে এসব বলতি না, বুঝতে পারছস? জিনটা তখন বলল, কবিরাজ, ভুলে যাস না, শক্তির উপরেও কিন্তু শক্তি থাকে। নিজের এতটা শক্তিশালী ভাবিস না। তুই তো খারাপ কবিরাজ, গোপনে কালো জাদু করে বেড়াস। তোর বিচার দুনিয়াতে হবে কিনা জানি না, মৃত্যুর পর আল্লাহর বিচার তোকে কি করবে, অবশ্যই তোকে কি করবে বিচার। কবিরাজ তখন বলল, দেখ, তোর কাছে শোনার জন্য তোকে এখানে ডাকিনি, কেমন? তোকে যা বলতে সেটা শোন, মন দিয়ে শোন। আজকের পর গ্রামের কাউকে ভয় দেখাবি না, কারোর স্বপ্নে আসবি না, বুঝতে পারছস? কবিরাজের কথায় সে জিনটা বলল, ছেলে হারানোর কষ্ট তুই বুঝবি না রে। যার প্রিয়জন হারায় তারাই বুঝতে পারে কষ্ট কেমন কষ্ট। আমি ছেলে দুটোকে হারিয়েছি, আমি কষ্ট বলতে পারবো না। আমি আমার স্ত্রী, আমাদের এই এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেই সুযোগে তুই আমার ছেলে দুটাকে মেরে ফেলেছিস। ছেলে মারার পর গ্রামের সবাই যে সোনার মোহরগুলো নিয়ে এসেছিস না, এইগুলো এখনই ফিরিয়ে দে, নইলে আমি কাউকে ছাড়বো না। যতদিন যাবে আমি কিন্তু তত বেশি ভয় দেখাতে শুরু করবো, মাথা রাখিস। আস্তে আস্তে এরপরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবো সবগুলোকে। জিনের কথাগুলো কিন্তু গ্রামের সবাই শুনতে পাচ্ছিলেন। সবাই কথাগুলো শুনে কবিরাজকে বললেন, কবিরাজ মশাই, এই জিন তো দেখি তোমার সামনে গ্রামের সবাই হুমকি দিতেছে। তুমি নাকি বড় নাম করা কবিরাজ, দেখো তোমার কেরামতি। ওদেরকে বন্দি করে ফেলো, নইলে ওরা ওদের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে গ্রামের সবাই মেরে ফেলবে। ওরা যদি বন্দি থাকে তাহলে আমাদের কিছুই হবে না। সবার কথা শুনে সে জিন বলে উঠল, কবিরাজ, ভুলো এই কাজ করবি না, মরবি, তোর বংশ নির্বংশ করে দেব। কবিরাজ, ছেড়ে দে আমাদেরকে, আমাদের বন্দি করিস না। আমাদের ছেলেদেরকে মেরে ফেলেছিস, আমাদেরকে বন্দি করার ভুল করিস না। জিনটার কথা কবিরাজ বললেন, তোদের বোতল বন্দি করা মাটির নিচে পুঁতে রাখুন, বুঝতে পারছস? যেন কখনো মুক্তি না পাস। আমাকে ভয় না দেখে নিজের কথা ভাব। কথাটা বলেই কবিরাজ কথা মতো সেই জিন ও তার স্ত্রীকে বোতলে বন্দি করলেন। তাদের বোতলে বন্দি করার কথা মতো সেখানে গাছের নিচে পুঁতে রাখলেন এবং জিনটা বন্দি করে পুঁতে রাখার পর গ্রামের সবার রাতে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। কি ভাবছেন বন্ধুরা, ঘটনা এখানে শেষ? আরে না, ঘটনা তো শুরু হলো কেবল। এখান থেকে ঘটনার ভয়াবহতা শুরু হলো। জিনকে বন্দি করে পুঁতে রাখার পর গ্রামের সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এভাবে কেটে যায় আরো একটা মাস। এক মাস পরের ঘটনা, একদিন আমি, নাহিদ এবং জান্নাত বসে গল্প করছিলাম। গল্প করার এক ফাঁকে আমরা সেই জিন প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকি। আমি ওদেরকে বললাম, নাহিদ,
তোর কি মনে হয় না আমাদের গ্রামের সবাই সে জিন এবং পরিবারের সাথে অনেক বেশি অন্যায় করলাম আমরা? আসলে দোষটা তো আমাদেরই। তুই, আমি, জান্নাত, আমরা যদি ভূতের বাড়িতে না যেতাম তাহলে কিন্তু ঘটনাটা এত দূর এগুতো না। আমরা গ্রামের সবাই কবিরাজের মাধ্যমে সেই জিন দুটোকে মেরে ফেললাম, সেই জিনটাকে বন্দিও করে ফেললাম। এটা কিন্তু ঠিক হলো না। আমার পুঁতেও রাখলাম। কি এমন অন্যায় করেছিল তারা? নাহিদ তখন বলল, তোর দিকে বেশি দরদ উতলায় পড়ছে। আমরা তো আগে সাথে সেই জিনগুলাটা মারি নাই, বন্দিও করে নেই। ওরা আমাদের ভয় দেখাইছে, বেড়ে হুমকি দিছে। তাহলে আমরা কি করতে পারি বল? নাহিদের কথা জান্নাত বলল, নিশা, তোর জিনপুরের খুব মায়া, তাই না? আরে দেখিস কোনো পরি এসে তোর প্রেমে পড়বে। ওর কথায় আমি বললাম, দেখ, কারোর সাথে অন্যায় করা আমার মোটেও ভালো লাগে না, আর সেটা আমার জন্য মায়া লাগবে। নাহিদ তখন বলল, তোর তো মায়া থাকবেই, তুই তো আবার ডাক্তার। গ্রামের কারো সমস্যা হলে নৌকা নিয়ে যাস না হাসপাতালে? আমি তখন বললাম, এইটা কেমন কথা? ডাক্তার হতে যাবো কেন? হ্যাঁ, দেখ চারিদিকে নদীর মাঝখানে গ্রাম। এই গ্রামে তুই, আমি, জান্নাত কজন যুবকই আছি মাত্র শিক্ষিত। গ্রামের মূর্খ মানুষরা বিপদে পড়লে তো অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে, তাই না? আমরা না করলে কি করবে? এসব বাদ দে, ভালো লাগছে না, বাড়িতে যাবো, পরে কথা হবে। জান্নাত তখন বলল, তুই যা, আমিও নাহিদ কিছুক্ষণ পরে প্রেম করে তারপর বাড়িতে যাবো। আমি বললাম, কর, তারা যা ইচ্ছে তাই কর, যেদিন ধরা খাবে না সেদিন বুঝবি। নাহিদ তখন বলল, কেউ কখনো জানবে না রে। একটা মজা কি জানিস, কেউ কখনো আমাদের দেখলেও সন্দেহ করে না। সবাই ভাবে আমরা চাচাতো ভাই বোন বসে বসে গল্প করছি। আমি তখন বললাম, তোরা বসে থাক, আমি বাড়িতে যাবার পর তোর বাবা মাকে তোদের ব্যাপারে বলবো, কেমন? কথাটা বলে আমি আমার বাড়িতে যেতে লাগলাম। এদিকে পেছন থেকে নাহিদ ডাক দিয়ে বলল, খুরিজান দোস্ত, এটা করিস না রে ভাই, আমরা কিন্তু একটু পরে বাড়িতে ফিরছি, কেমন? নাহিদের কথায় আমি চলে এলাম বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা। রাত ঠিক 11টার দিকে বা 12টা হবে। গ্রামের 11টা 12টা মানে কিন্তু অনেক রাত। আর আমার এই গল্পটা অনেক আগেকার যুগের মানুষদের মতো করে লেখা। আগে না ছিল কারেন্ট, না ছিল মোবাইল ফোন, তাই গল্প আগেকার যুগের মতোই হবে। ভাবতে পারেন অজপাড়াগা গ্রামের মতো করে। যাই হোক, রাত 11টা কিংবা 12টা এরকম একটা সময় আমি গ্রামের এক বৃদ্ধ দাদির ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজাটা খুলে দেখি সেই দাদিকে। দেখে বললাম, আরে দাদি, তুমি? এত রাতে সমস্যা হয়েছে নাকি? দাদি, কিছু হয়নি তো? আমার কথায় দাদি বলল, তোর দাদা অনেক অসুস্থ, ওনার পেট অনেক ব্যথা করতেছে, কোনোভাবে কমতেছে না, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব, তুই আয় না ভাই। কথাটা বলেই দাদি যেন কান্না করতে লাগলেন। এদিকে দাদির কান্না দেখে আমি বললাম, দাদিমা কান্না করো না, আমি যাচ্ছি, চলো, আমি যাচ্ছি, এখনই নিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাবো। কথাটা বলার পরে দরজাটা লাগিয়ে চলে গেলাম দাদির সাথে। ওনার সাথে ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম দাদা পেটের ব্যথা যেন ছটফট করছে। দাদার এমন অবস্থা দেখে সেখানে আর দেরি না করে দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকার রাতে হাতে একটা হারিকেন নিয়ে সে আলোতে হেঁটে চলেছি নদীর পার ঘেঁষে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম নদীর ঘাটে পৌঁছাতে দেখলাম কেউ সেখানে যেন এত রাতে কে থাকছে, কিন্তু ঘাটে 2-3টা নৌকা বাঁধা ছিল। 2-3টা নৌকার মধ্যে একটা নৌকা উঠে আমি নৌকাটা বাড়িতে চলে গেলাম নদীর ওই পারে, এবং ওই পারে যাবার পর নৌকাটা ঘাটে বেঁধে দাদাকে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ডাক্তারের বাড়িতে যাওয়ার পর ওনাকে ডেকে তুললাম, এবং ডাক্তার বাবু উঠে দাদা বাবুকে দেখে বললেন, আসো, ওরা গেলে ভিতরে আসো। ডাক্তারের কথায় দাদাকে ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। দাদাকে শুয়ে দেবার পর ডাক্তার দাদাকে কিছু ওষুধ খাইয়ে দিলেন। ওষুধ খাবার পর ডাক্তার আমাকে বললেন, বাবা নিশাদ, উনি খুবই অসুস্থ, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় ওনাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না। উনি আজকে রাতটা আমার বাড়িতে থাক, কেমন? যদি সুস্থ হয় তাহলে কালকে অবশ্যই বাড়ি ফিরবে, আর যদি সুস্থ না হয় হাসপাতালে নিতে হবে, বুঝতে পেরেছো? ডাক্তার বাবুর কথায় আমি রাজি হয়ে গেলাম, কারণ দাদার অবস্থা তেমন একটা ভালো ছিল না। দাদা অসুস্থ, রাতটা ডাক্তার বাবুর বাড়িতে থাকতে হবে, কিন্তু আমার তো বাড়িতে ফিরতে হবে। তাই দাদিকে বললাম, দাদি তুমি দাদার সাথে থাকো, আমি বাড়িতে যাই, কাল দিনের বেলা এসে আবারও তোমাদের সাথে কথা হবে। আমার কথায় দাদি বললেন, কিন্তু এত রাতে একা কাজ দিতে পারবি যদি কোনো সমস্যা হয়? দাদির কথার জবাবে আমি বললাম, আরে না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না, দাও হারিকেনটা দাও। কথাটা বলে হারিকেনটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ঘাটে। নিশিরাত না আছে রাস্তায়,
কেউ আছে নদীর ঘাটে না কেউ আছে কোথাও। আমি নদীর ঘাটে এসে দেখলাম নৌকা ঠিকঠাক মতো জায়গায় বাঁধা আছে। আমি নৌকায় এসে হারিকেনটা রেখে নৌকা নিয়ে একটু সামনে আসতে হঠাৎ করে পেছনে এসে যা দেখলাম, কেউ আমাকে উদ্দেশ্য করে মিষ্টি সুরে ডাকলো আর বলল, কে গো মাছি, একটু দাঁড়াও, আমিও যাবো, তোমার সাথে আমিও যাবো। আরে এত রাতে একটা মেয়ের কণ্ঠ, কি ডাকে? ডাকটা শুনে নৌকা ঘুরিয়ে আবারও ঘাটের কাছে দেখলাম ঘোমটা পরা একটা মেয়ে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। আমি ঘাটে যেতে সে মেয়েটা আবারও বললো, মাসি আমার ওই পারে নিয়ে যাবা, আমার একটু কাম আছে। মেয়েটার কথায় আমি বললাম, কে আপনি? এই রাতের বেলা নদীর ঘাটে ওই পারে কার কাছে যাবেন? ওটা তো আমাদের গ্রাম। আমার কথায় মেয়েটি বলল, আসলে ওই পারে যাবো আমার এক আত্মীয়ের বাড়িতে। আমার মা বাবা আমরা জোর করে বিয়ে দিতেছিল, তাই পালিয়ে যেতেছি। আপনি কি আমাকে নদীটা পার করাই দিবেন? এত রাতে এই মেয়েটা নদীর ঘাটে একা একা থাকবে এই ভেবে মেয়েটাকে বললাম, উঠুন, নৌকায় উঠে বসুন। আমার কথায় মেয়েটা নৌকায় উঠে বসায়। আমি আবারও নৌকা নিয়ে আসতে লাগলাম আর আমাদের গ্রামের ঘাটের দিকে যেতে লাগলাম। আমি নৌকা বাই আর মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি এভাবে মুখে কোনটা দিয়ে রেখেছেন কেন? আর এত রাতে অন্ধকার নদীর ঘাটে আসছেন, কোনো যদি সমস্যা হয় ভয় করে না আপনার? মেয়েটা আমার কথা জবাব বলল, না না, আমি ভয় পাই না। আমি ওটা হাসি দিলাম আর বললাম, মেয়েটা আবার সাহসী হয় নাকি? আচ্ছা আমাদের ঘাট এসে গেছে, নামুন। কথাটা বলে আমি আগে নামলাম। নেমে একটু এগিয়ে বললাম, কই আসুন, নামুন, আমি চলে এসেছি তো। অন্ধকারে যাবেন কিভাবে? কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই। এই ভেবে পেছনে তাকিয়ে দেখি, ওমা, মেয়েটা কোথাও নেই। মানে কি, কোথায় গেল? নৌকাতে ছিল, আমার সামনে দিয়ে গেলে তো আমি দেখতাম। আমি আশেপাশে সবখানে খুঁজতে লাগলাম, মেয়েটাকে ডাকলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না মেয়েটাকে। কোথাও খুঁজে না পেয়ে বুঝে গেলাম ব্যাপারটা স্বাভাবিক কিছু না। এই ভেবে সেখানে আর কিছু দেরি না করে চলে গেলাম বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা দাদা দাদিকে নিয়ে আসার জন্য আবারও রওনা করলাম নদীর ঘাটের দিকে। সেখানে যেতেই পথে রীতিমতো নাহিরের সাথে দেখা। ওর সাথে দেখা হতেই ও বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওর কথার জবাবে ওকে সব ঘটনা খুলে বললাম। ওকে বললাম, দাদা অসুস্থ, ওনাকে নিয়ে আসতে যাচ্ছে আর কি। আমার কথায় নাহিদ বললেন, ও ঠিক আছে, যা, বাড়িতে এসে পরে দেখা করিস, তখন আড্ডা দেবো না। ওর কথা মতো সম্মতি দিয়ে নদীর ঘাটের দিকে যেতে লাগলাম। নদীর ঘাটে গিয়ে সেখানকার একটা নৌকা নিয়ে চলে গেলাম নদীর ওই পারে গিয়ে ঘাটের নৌকাটা বেঁধে কিছুক্ষণের মধ্যে চলে গেলাম ডাক্তার বাবুর বাড়িতে। সেখানে যেতেই ডাক্তারবাবু বললেন, বাবা রিশাদ, আমি তো ওনার চিকিৎসা করার জন্য ওষুধ খাইয়ে দিয়েছি, কিন্তু ওনার ব্যাপারটা তো, ওনার ব্যথা পুরোপুরি কমছে না। তুমি একটা কাজ করো, তুমি বরং ওনাকে নিয়ে হাসপাতালে যাও। ডাক্তার বাবুর কথা আমি দাদাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যাওয়ার পর সেখানে দাদার চিকিৎসা করতে লাগলেন। হাসপাতালে ডাক্তার বললেন, ওনাকে হাসপাতালে থাকতে হইব, বুঝতে পারছেন? আমি বললাম, কি আর করার, ডাক্তারের কথা তো রাখতেই হবে। হাসপাতালে যেতে দাদা ডাক্তারকে দেখাতে রাত হয়ে গেছে এবং ডাক্তারের কথায় দাদা হাসপাতালে ভর্তি করিয়ে দাদিকে বললাম, দাদি, ডাক্তার তো বললো দাদাকে 2 দিন থাকতে হবে, আমি বরং বাড়িতে যাই, পরশু এসে তোমাকে আর দাদাকে দেখে যাবো না, ঠিক আছে, আর নিয়ে যাও বাড়িতে। কথাটা বলে আগের মতো করে সে রাতের মতো বেরিয়ে পড়লাম। চাঁদনি রাত, হাতে হারিকেন নিয়ে হাঁটতে লাগলাম নদীর ঘাটের দিকে। তা প্রায় ঘন্টাখানেক হাঁটার পর চলে আসলাম নদীর ঘাটে এসে দেখলাম আমার রাখা নৌকাটা ঠিক জায়গা মতোই বাঁধা। আমি নৌকার কাছে এসে নৌকাতে উঠে গিয়ে হয় রীতিমতো আবারও 2 পা পিছিয়ে আসলাম, কারণ আমার নৌকার আগ থেকে বসেছিল একটা বৃদ্ধা। ওনার চুলগুলো যেন এলোমেলো, শরীরে কেমন যেন ঘাস সৃষ্টি হয়েছে, দেখো কেমন ভয় লাগছে। আমি ওনাকে দেখে বললাম, কে আপনি, আর আমার নৌকায় বসে আছেন কেন? নামুন বলছি। আমার কথায় উনি বললেন, ও পারে যাবো, ও পারে। ওনার কথার জবাবে আমি বললাম, ও পারে কার কাছে যাবেন, কে আপনি? কিন্তু উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটাই কথা বারবার বলছিল, ও পারে যাবে, ও পারে। এ তো মহা ঝামেলায় পড়ে গেলাম। উনি নৌকায় উঠে বসে কোনোভাবে নামছে না, শুধু বলছে ওপারে যাব। আমি ওনার দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ওনার মাথার সমস্যা আছে। এই ভেবে ভাবলাম, দেই না নদীটা পার করে, পাগলি মানুষ আর কি বা করবে। যেই ভাবা সেই কাজ। আমি ওনাকে নিয়ে চলে আসলাম আমাদের গ্রামের ঘাটের দিকে। আমি যখনই আমাদের গ্রামের ঘাটের দিকে আসছি তখনই চাঁদের আলোয় দেখছি কে যেন হাত ইশারা করে বলছে, না এরকম কিছু।
আমি ইশারাটা বুঝিনি, না বুঝে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমাদের গ্রামের ঘাটের দিকে। আমি ঘাটে এসে নৌকাটা বেঁধে নৌকা বাঁধা সে পাগড়িতে বললাম, ঘাট এসে গেছে, নামুন এবার। কথাটা বলে আমি আগেই নৌকার দিকে নেমে পড়লাম এবং রওনা দিলাম সে বাড়ির দিকে। আমি যতই নৌকা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, আমার পেছনে যেন একটা আওয়াজ আসছে। কেউ আমাকে বলল, শোনো। কথাটা বলে পেছনে তাকিয়ে দেখলাম গত রাতে সে মেয়েটা। আমি মেয়েটাকে দেখে বললাম, এই আপনি কাল হঠাৎ কোথাও উধাও হয়ে গেছিলেন? হ্যাঁ। মেয়েটা তখন বলল, গেছিলাম কোথাও? আচ্ছা আপনাকে একটা কথা বলি, রাত বেরোতে যাকে তাকে নৌকা নিয়ে নদী পার করতে পারি, ঠিক আছে? কারণ রাতের বেলা জিন পরীরা মানুষের রূপে কিন্তু নদী পার হয়। মেয়েটার কথায় যেন মুচকে হাসি দিয়ে বললাম, তাই নাকি? কাল রাতেও তো আপনাকে নদী পার হতে দেখলাম, তার মানে কি আপনি পড়ি? আমার কথায় মেয়েটা হাসি দিয়ে একটা বলল, হ্যাঁ আমি পড়ি। আমি বললাম, কি পড়ি? মজা করছেন তাই না? মেয়েটা বলল, নিশাদ আমি সত্যিই পড়ি। মেয়েটার এমন কথা বেশ ভয় পেয়ে গেলাম আর বললাম, পড়ি হলে নৌকা করে পার হতে হলো কেন? হ্যাঁ, আপনার তো বাতাসে মিশে যেতে পারেন, উঠতে পারেন, সবকিছু করতে পারেন। আমার কথায় পরিটা বলল, শোনো আমরা জিন জাতি, এইটা ঠিক, কিন্তু আমরা চাইলে সবসময় সব কাজ করতে পারে না। আমাদের মাঝে কিছু বাধা আছে, যেমন ধরো অনেক সময় নদী পার হওয়া, কারো বাড়িতে বা রুমে ঢোকা। একটা কথা ভেবে দেখো তো, আমরা যদি সবই পারতাম তাহলে অদৃশ্য হয়ে কোনো দোকানে গিয়ে তার সব মালামাল পাত্র সবকিছু নিয়ে আসতাম, কিংবা অদৃশ্যভাবে কোনো ব্যাংকে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে আসতাম। কিন্তু আমরা কিন্তু সব পারি না, আমরা সবসময় সবটা পারি না। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা। এসব বাদ দাও, তোমাকে যেটা বলছি সেটা শোনো। তুমি বৃদ্ধ মহিলাকে নদীতে পার করলা, আর তো মনে হয় সাধারণ কোনো মানুষ নয়, ওটা জিন পরীদের কেউ ছিল না, সেটা সঠিকভাবে বলতে পারছি না। পরীর কথা আমি বললাম, আসলে আমিও তো জানি না, আমি ভাবছিলাম এত রাতে বৃদ্ধ মহিলা, তাই হয়তোবা উনি পাগড়ির মতো আচরণ করছিল, ভেবেছিলাম মাথায় সমস্যা আছে, যেন নদীটা পার করলাম আর কি। পরীটা বলল, এমন ভুল আর করো না। আচ্ছা তোমার দাদা দাদিকে হাসপাতালে ভর্তি করালে ডাক্তার কি বললো? ওনারা আসছেন না কেন? পরীর কথা অবাক হয়ে বললাম, দাদা হাসপাতালে আপনি জানলেন কিভাবে? আমি যে পড়ি, আমি জানবো না এটা হয়? আমি সব জানি। তুমি দেখতে পাওনি, আমি সব দেখেছিলাম। আমি বললাম, তাই নাকি? তা আপনি আমাকে ফলো কবে থেকে করছেন? হ্যাঁ, আমাকে কি আগে থেকে চিনতেন? পরি তখন বলল, সেরকম ভাবে চিনতাম না, তবে তোমাকে আমি মাঝে মধ্যে দেখতাম। আমি থাকি ওই নদীর পাড়ে একটা গাছে। আমি দেখি তুমি মাঝে মাঝে মানুষের উপকার করো, মানুষকে নিয়ে নদীর পাড়ে চলে যাও। এমনই দুদিন আগে তোমার দাদাকে নিয়ে এত রাতে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তখন থেকে আমি তোমার পিছু নিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গ্রামের মানুষদের সাহায্য করতে অনেক ভালো লাগে, তাই করি আর কি। পরিটা তখন বললো, খুব ভালো। আচ্ছা অনেক রাত হয়েছে, তুমি বাড়ির কাছাকাছি আসো, বাড়িতে যাও। আর হ্যাঁ, আমি পড়ি তোমার কাছে আসি, তোমার সাথে কথা বলি, এটা কাউকে বলবে না। কথাটা বলে চোখের সামনে যেন অদৃশ্য হয়ে গেল সে পরীকে অদৃশ্য হতে দেখে এই প্রথম বেশ ভয় করলো আমার মাঝে। জীবনে সত্যি কোনো এক পরীকে দেখলাম, আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, পরীটা চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা বলল, বাবা নিশাদ এত রাতে বাড়ি ফিরলি, তোর জন্য চিন্তা হইতেছিল। মার কথা বলে ফেললাম, আরে মা তুমি ঘুমাওনি, এত রাতে জেগে আছো কেন? আমি গেছিলাম দাদাকে নিয়ে হাসপাতালে, ডাক্তাররাও বললো দুদিন থাকবে, আমি তা রেখে দিয়ে আসলাম আর কি। মা তখন বলল, তাই বলে কি এত রাতে? আচ্ছা আসছিস, ভালো হয়েছে, হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি, খেয়ে ঘুমা। কথাটা বলে মা চলে গেলেন ঘুমাতে। আমি হাত মুখ ধুয়ে সরাসরি ঘুমাতে চলে গেলাম। পরের দিনের ঘটনা, আমি নৌকায় করে সে বৃদ্ধ পাগলিকে নদী পার করে যাচ্ছিলাম। মনে আছে সেই পাগলি আমাদের ঘোরাঘুরি করছে। ওনাকে দেখে গ্রামের অনেকে বলা বলি করতে লাগলেন, আরে এটা একটা পাগলি, আবার আসলো কোথা থেকে? একে তো গ্রামে কখনো দেখিনি, এ তো কখনোই দেখিনি। পাগলির শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ বের হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছিল ঘা হয়েছে পুরো শরীরে। গ্রামের সবাই নানা রকম কথা বললেও সেই পাগলি আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকেন, আর কোনো গাছের নিচে বসে থাকেন। পাগলির এমন চুপ থাকায় কেউ আর কিছু বুঝলো না, পাগলি এভাবেই বসে থাকে। যাই হোক, সেদিনটার মতো পার হয়ে পরের দিন চলে আসলো। কথা মতো আমি হাসপাতালে গিয়ে দেখলাম দাদা বেশ সুস্থ। দাদা সুস্থ হওয়ার কারণে ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দাদা এবং দাদি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলেন এবং বললেন যে আমি ছাড়া নাকি কিছু করতে পারতেন না। দাদার মুখে শুনে একটা মুচকে হাসি দিয়ে বললাম, কেউ বিপদে পড়লে তার জন্য আমি সাহায্য সবসময় বাড়িয়ে দিই, এটা আমাদের মানুষের কর্তব্য।
অবশ্যই সাহায্য করতে পারবো আমি। কথাটা বলে বাড়িতে চলে আসলাম। এই ঘটনার দুদিন পরের ঘটনা। গ্রামে একটা মানুষের রোগ হলো, বসন্ত রোগ। উনি এই রোগে আক্রান্ত হবার বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন, কারণ রোগ হতেই পারে। যদিও সেই সময় বসন্ত রোগ ছিল ভয়ঙ্কর। লোকটার বসন্ত রোগে আক্রান্ত হবার দুদিন পর তার শরীরে ঘা সৃষ্টি হয় আর সে মারা যায়। এই লোকের মৃত্যুতে তখনই কেউ কিছু বুঝতে পারেনি গ্রামে কি আসতে চলেছে, কি হতে চলেছে গ্রামের সবার সাথে। লোকটি মারা যাবার পরের দিন আবারও একই রকম ভাবে আরো দুজনের সেই বসন্ত রোগে আক্রান্ত হয়, আর আগের লোকটার মতো দুদিন পর শরীর ঘা হয়ে যায় এবং যন্ত্রণায় মারা যায়। এই লোক দুটো মারা যাওয়ার পর গ্রামের সবাই নড়েচড়ে বসলো। সবার মনে এক অজানা ভয় যেন কাজ করছিল, কারণ বসন্ত রোগে একজন মারা যাওয়ার ব্যক্তি কিন্তু সাধারণ বিষয় নয়। মারা গেল বিষয়টা ভয় না, এবং গ্রামের মানুষ তখন ভয় ভয়ে দিন কাটাতে লাগলো। কিছুদিনের ব্যবধানে গ্রামের 3 জন রোগ আক্রান্ত লোক হয়ে মারা গেল। এই ঘটনায় শেষ হতে না হতেই গ্রামের আরো 2 জন রোগে আক্রান্ত হলো। দুজনেই আক্রান্ত হওয়ার পর একদম পুরো গ্রাম যেন আতঙ্কিত হয়ে গেল। আগের 3 জন সহজভাবে মারা গেল, এবার মানুষগুলো সহজে মরতে দিবে না। তাই গ্রামের লোকজন মিলে সেই দুটোকে নিয়ে রীতিমতো হাসপাতালে গেলেন। হাসপাতালে যাবার পর সেই লোক দুটো 2 দিন ধরে চিকিৎসা করা হলো এবং তাদের শরীরে কোনো উন্নতি হলো না। এভাবে হাসপাতালে 2 থেকে 4 দিন থেকে তারা মারা যায়। হঠাৎ গ্রামে কি হলো, কেনই বা একে একে করে সবাই মারা যাচ্ছে সেই রোগে? গ্রামের লোকজন রোগে আক্রান্ত হয়ে মারা গেল, আর যেন কেউ মারা না যায় সেজন্য গ্রামের সবাই এলো জায়গায় জড়ো হলেন। সবাই এক জায়গায় জড়ো হবার পর একজন একটা অদ্ভুত কথা সবাইকে জানান। ওই লোকটা বললেন যে হাসপাতালে যে 2 জন লোক মারা গেছে আমি তাদের সাথে ছিলাম। ওনারা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল রাতে নাকি একজন বৃদ্ধ দেখেছিলেন। ওই বৃদ্ধর মুখে দেখা না গেলেও ওনার পুরো শরীর নাকি ঘায়ে একেবারে ভরে গিয়েছিল। ওনাকে রাতে দেখার পরে অনেকের শরীরে একই রোগ হয়। এরকম ভাবে অদ্ভুত ঘটনার বর্ণনা শোনার পর গ্রামের সবাই এক বাক্যে বলেছিল যারা রোগে আক্রান্ত হয় মারা গিয়েছে তাদের কথা অনুযায়ী গ্রামে থাকা সে বৃদ্ধ পাগলির সাথে মিলে যায়। কয়েকজন যাও দেখেছিল সেই বৃদ্ধ পাগলি কোথায় আছে, এসব মনে হয় সেই পাগলির কাজ। ওনাদের কথায় কয়েকজনের সাথে ছড়িয়ে পড়লো এবং গ্রামের একজন রীতিমতো সেই বৃদ্ধ পাগলিকে খুঁজতে গেল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর দুজনে সেই পাগলির খোঁজ পান আর সবার সামনে ধরে নিয়ে আসেন। পাগলিকে ধরে নিয়ে আসার পর গ্রামের প্রধান কয়েকজন মুরব্বী সেই পাগলিকে উদ্দেশ্য করে বললেন, পাগলি কথা বল, তুই কি আসলে মানুষ নাকি ডাইনি? সত্যি করে বল, তুই সবার মাঝে রোগ ছড়াইতেছিস। কিন্তু সে পাগলি কারো কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। এমনটা দেখে সবাই যেন পাগলিকে আবারও বলল, ওই পাগলি কথা বল। কিন্তু পাগলি কেমন কোনো কথা না বলে একদম যেন চুপচাপ ছিল। বৃদ্ধ পাগলির এমন অবস্থা দেখে গ্রামের কয়েকজন মনে হলো যে পাগলির কোনো দোষ নেই, আসলে কোনো মানুষ ডাইনি বা পেতনি নয়, এটা কিছুই নয়। এদিকে গ্রামের মুরব্বী কজন বললেন, সবাই শোনো, পাগলিটা ছেড়ে দিতেছে, হ্যাঁ, কিন্তু নজরে থাকবে, কেমন? আর আপনারা সবাই সাবধানে থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, আর কেউ যদি ভুলে যান পাগলিকে আশেপাশে কিন্তু থাকবেন না, ঠিক আছে? গ্রামের মুরব্বীর কথায় সবাই যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরের দিন রাতে আরেকজন মানুষের চিৎকারে সবার যেন ঘুম ভেঙে গেল। সবাই উঠে বললেন, আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে একজন বৃদ্ধের মতো মহিলা। ওনার মুখ দেখা যায়নি, কিন্তু ওনার পুরো শরীরে যেন ঘা ছিল। লোকটার কথা সবাই ওনাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু কোনো সমস্যা হয় পরের দিন রাতে। যে লোকটা ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছে সে রোগ আক্রান্ত হয়ে পড়ে। এটা কিভাবে সম্ভব যে ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখে সেই কেন আক্রান্ত হচ্ছে? কেউ জানে না এর আসল রহস্য কি, কিন্তু আমার কাছে মনে হয় যে পরীটা অবশ্যই জানবে, এবং এই জন্যই সে পরীটার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর সেই রাতে পরী আমার কাছে আসলো। পরী আমার কাছে আসতে ওকে উদ্দেশ্য করে বললাম, পরী, তোমাকে একটা কথা বলবো। তুমি তো পরী, অনেক অদৃশ্যের খবর তোমার কাছে থাকে। তুমি জানো কিনা জানি না, আমাদের গ্রামে তো ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে, একজন মারাও গেছে। আমার কথায় পরী বলল, হ্যাঁ, এতে ভয় কি আছে? রোগে আক্রান্ত হলে তো মানুষ মারা যাবে, এতে আমি কি করতে পারি? কিসের খোঁজ খবর নিব? পরীর কথার জবাবে ওকে বললাম, আরে বিষয়টা সেটা না, যারা রোগে আক্রান্ত হয়েছে তারা নাকি একটা ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখতে পেয়েছে, যার পুরো শরীরে ঘা, বসন্ত রোগ, এবং তাকে যা দেখে সবাই মারা যায়। এই বিষয়টা খোঁজ নিয়ে একটু দেখো না, এই বৃদ্ধা উনি কে? তোমাদের জিন জাতির কেউ কিনা, একটু দেখো না। পরী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে কাল তোমাদের কাছে আসবো। আমি বললাম, পরী শোনো, একটা কথা আছে। আমি যে কদিন রাতের বেলা একটা বৃদ্ধা পাগলিকে নদীর পাড় দিয়ে পার হতে দেখেছিলাম না,
তুমি বলেছিলে না ওনাকে স্বাভাবিক লাগছে না। আমার গ্রামের অনেকেই ওই বৃদ্ধাকে সন্দেহ করি, তুমিও ওনার বিষয়ে খোঁজ খবর নিবা। আমার কথায় পরি বলল, দেখলা আগেই বলেছিলাম ওনাকে স্বাভাবিক কেউ লাগছে না। আচ্ছা চিন্তা করো না, আমি আজ রাতে যতটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, কাল রাতে তোমার জন্য আবারও আসবো, ঠিক আছে? কথাটা বলেই যেন পরে চলে গেলেন। পরে চলে যাওয়ার পর আমি ঘুমালাম, কারণ রাত হলে বাড়িতে যাওয়া বারণ আছে। পরের দিন দিনের বেলা বন্ধু নাহিদের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতেই নাহিদ বলল, রে কি খবর? এখন তো তোরে দেখা যায় না। আমি বলল, কিভাবে আর দেখা হবে, গ্রামে যা শুরু হয়েছে, ভয়ঙ্কর এক আতঙ্কে থাকি। নাহিদ বলল, হ্যাঁ অবশ্যই এটা ঠিকই বলেছিস, এখন তো আসলে হয়তো বাচ্চাতে বেরোতে পারি না, যাদের সাথে রাতে রাতে লুকিয়ে দেখা করতে হয় সেটাও পারি না রে ভাই, গ্রামে যা শুরু হলো না। নাহিদের কথা ওকে বললাম, কিছুদিন এভাবে থাকি, পরে দেখা যাক কি হয়, আর পরে দেখা করবো না, আড্ডা দিব। কথাটা বলেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য, কখন রাত হবে, কারণ রাত হলে পরি আসবে, তার সাথে আমার কথোপকথন হবে এবং জানতে পারবো যে আসলে কি হয়েছে। এভাবেই ভাবনার মাঝে যেন কেটে গেল দিনটা। রাত হয়ে গেল, পরির অপেক্ষা করছি। অনেক অপেক্ষার পর পরি আসলো। ও আসতে আমি বললাম, পরি এসেছো তুমি, বলো না কি কিছু জানতে পারলে? আমার কথায় পরি মাথা নিচু করে বললেন, না আমি কিছু জানতে পারিনি, তবে একটা কিছু বুঝতে পেরেছি, তোমাদের গ্রামে খারাপ কিছুর অস্তিত্ব আছে, আর যে আছে খুব শক্তিশালী, সে এতটা শক্তিশালী যে পুরনো জিন জাতি সবকিছু, এই ব্যাপারে আমরা কিছুই জানতে পারছি না। আমি আমার এক বন্ধুকে বলেছিলাম খোঁজ নিতে, অন্য সম্প্রদায়ের জিন এবং খোঁজ নিয়েও জানাবে বলছিল, কিন্তু সেটাও পারেনি। পরীর কথা শুনে অবাক হলাম, এত শক্তিশালী জিন আমাদের গ্রামে আসার মানেটা কি? কি চায়, কেনই বা কেমনটা করছে? আমার কথায় পরি বলল, আমি খোঁজ নিতে পারি এমনটা নয়, তুমি যে বলেছিলে না ওই বৃদ্ধা পাগড়ির ওপরে নজর রাখতে, আমি নজর রেখেছি, অনেক চেষ্টা করেছি উনি মানুষ না জিন জাতি সেটা বোঝার জন্য, কিন্তু বুঝতে পারিনি। আমার মনে হয় বৃদ্ধার মাঝে লুকিয়ে আছে আসল রহস্য, আর এই আসল রহস্য জানতে হলে তোমার সাহায্য লাগবে। আমাদের সাহায্য লাগবে কিভাবে, আমরা কি করব? পরি তখন বলল, তুমিও তোমার বন্ধু নাহিদ দুজন মিলে কাল ওই পাগড়িটাকে ফলো করবে এবং পাগড়ি কোথায় যায় কি করে সবকিছু লোকে লোকে দেখবে। আমি তোমার আশপাশে থাকবো, ভয়ের কিছু নেই। পরির কথায় রাজি হয়ে গেলাম। পরিটাকে বললাম, ঠিক আছে, কাল দেখবো উনি আসলে পাগড়ি নাকি কোনো ভয়াবহ ডাইনি রূপে সবার ক্ষতি করে দাঁড়াচ্ছে, এটা অবশ্যই বুঝতে হবে। আমার কথায় পরি বলে উঠলো, ঠিক আছে আমি তাহলে চলে যাই, খোঁজ খবর পেলে তোমাকে জানাবো। এদিকে ঠিক তখনই গ্রামে আরেকজন চিৎকার করতে লাগলো। ওনার চিৎকার শুনে পরি বলল, এই দেখো, নিশ্চয় কেউ একবার ভয়ঙ্কর বৃদ্ধাকে অপরটাকে দেখেছে, যাও যাও ওনার কাছে দেখো কি খবর। কথাটা বলেই পরি চলে গেল এবং চলে যাবার পর এদিকে আমি লোকটার চিৎকারে তার কাছে গিয়ে দেখলাম অনেকে আমার কাছে এসে জড়ো হয়েছে। সেখানে যাওয়ার পর চিৎকার দেওয়ার লোকটা বলল, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন আমাকে ডাক দিল। আমি ওনাকে ডাকার পর উঠে বাইরে এসে দেখি কেউ নেই। ওনাকে না দেখে আমি যখন আবারও রুমে যাবো ঠিক তখনই ওই বৃদ্ধের শরীরে দেখতে পাই ওনার পুরো শরীর একেবারে ঘা ছিল, মুখটা দেখা যাচ্ছিল না, ঘোমটা দেওয়া ছিল। ওনার মুখে কথাটা শুনে আর বুঝতে বাকি রইল না উনি ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছেন। সবার মতো উনি রোগে আক্রান্ত হবেন আর মারা যাবেন। এদিকে যে লোকটা বৃদ্ধাকে দেখেছেন সে তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দেন, কারণ সে জানে সে রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। ওনার কান্না দেখে সবাই অনেক অনেক শান্ত করে যে যার বাড়িতে চলে গেলেন। আমিও চলে আসলাম বাড়িতে। জেফ ভাই আমাকে ক্ষমা করবেন ঘটনার মাঝে কথা বলার জন্য। ঘটনার মাঝে কিন্তু অনেক কাহিনী আছে যেগুলো বলা হয়নি এখনো, সো আমি কিছু কথা বলিনি। টুইস্ট এখনো কিন্তু বাকি আছে। এখান থেকে আমরা ঘটনার মাঝে প্রবেশ করব। সবাই সবার মতো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে চিন্তায় ঘুমিয়ে পড়লাম। এর ঠিক পরের দিন দেখা করলাম বন্ধু নাহিদের সাথে। ওর সাথে দেখা হতে ওকে বললাম, নাহিদ আজ রাতে তোর সাথে একটা কাজ আছে, আমার সাথে একটা কাজ আছে, করতে হবে তোকে। আমার কথা শুনে নাহিদ বলল, রাতে আবার কিসের কাজ রে? তুই জানিস না রাতে ভয় কেউ বেরোয় না? কি কাজ আছে বল, কি করবি এখনই বল। এখনই করি। আমি তখন বললাম, না এখন করতে হবে না, রাতে করতে হবে। নাই বলো, না ভাই রাতে পারবো না, মা বাবা রাতে বেরোতে দেবে না। আমি তখন বললাম, তুই আমার ভালো বন্ধু না, তোর কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমি চাই বল, কোনোভাবেই চাই না। আমাদের কোনো সমস্যা হবে না, বরং আমরা সমস্যার পিছু নিব। নাহিদ তখন বললো, সমস্যার পিছু নিব মানে? পাগল টাগল ওটা নাকি, কি বলছিস তুই সব? হ্যাঁ, আমি বললাম, শোন কাউকে বলিস না, আমাদের গ্রামে বৃদ্ধ পাগড়িটা আছে না,
আমার তো মনে হয় সন্দেহ হচ্ছে ওনাকে। পাগড়িটা রূপে রূপে ঘুরে বেড়াচ্ছে। আমরা আজ রাতে ওকে একটু ফলো করে দেখবো না ও কোথায় যায়। নাই বললো পরে যদি আমরা রোগে আক্রান্ত হয়ে তখন তো মরতে হবে রে দুজন, এসব বাদ দে না রে ভাই। আমি বললাম না না না, বাদ দিতে হবে না, গ্রামের সবাই বিপদে আছে, আমরা হাল ছাড়বো না, আমাদের একটা সততা যাচাই করতেই হবে, আমরা করবোই। তুই আমার সাথে আজকে রাতে যাবে এটাই আমি জানি। নাহিদ বললো আচ্ছা ঠিক আছে যাবো না। আচ্ছা শোন, জান্নাতকে সাথে করে নেই, ঠিক আছে? আমি বললাম না 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 না, মেয়ে মানুষকে সাথে করে নেওয়া যাবে না, পরে ভয় চিৎকার করে সমস্যা হয়ে যাবে। তুই রেডি হয়ে থাকিস, আমি রাতে আসবো তোর সাথে, আমি রাতে আসবো তোর কাছে। কথাটা বলেই বাড়িতে চলে গেলাম আমি, আর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। দিন পেরোতেই রাত এলো। আমি রাতের খাবার শেষে লুকিয়ে বাড়ি থেকে বের হলাম এবং নাহিদের কাছে গেলাম। ওর কাছে গিয়ে ওকে ডেকে বাইরে আসলাম। বাইরে আসার পর নাহিদকে বললাম, হ্যাঁ নাহিদ চল, আমাদের আগে ওই বৃদ্ধা পাগলিটাকে খুঁজে বের করতে হবে। ওনাকে খুঁজে পেলে দূর থেকে ওনাকে ফলো করবো না, বুঝতে পেরেছিস? কথা মতো নাহিদ ও সেই পাগলি, বৃদ্ধা পাগলি খুঁজতে লাগলাম। ওনাকে খুঁজতে খুঁজতে পেলাম গ্রামের শেষের দিকে। বেশ খানিকটা দূর থেকে ওনাকে দেখে আড়ালে লুকিয়ে পড়লাম, আর দুজনেই দুজনকে বলতে লাগলাম, এখন দেখার পালা উনি কোথায় যায়, কি করে। এই বলে দুজন চুপ করে আড়ালে বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর সে বৃদ্ধা পাগলি নদীর দিকে যেতে লাগলেন, আর আমরাও দূর থেকে ওনার পিছু যেতে লাগলাম। সে বৃদ্ধা পাগলি নদীর কাছে এসে একটা জঙ্গলের মতো জায়গায় এসে থেমে গেলেন, আর বসে বসে কি জানি করতে লাগলেন। অন্ধকার রাত, তারপর আবার একটু দূরে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। উনি কি শুধু শুধু এটা করতে পারছি সেটা উনি বলে বসে আছে। এভাবে কয়েক মিনিটে যাবার পর আমরা একটা দৃশ্য দেখে চমকে উঠি। আমরা দেখি সে বৃদ্ধা সেই জঙ্গলের মতো জায়গায় বসে সামনে আগুনের কুণ্ডলি পাকিয়ে সেখানে কি জানি করছে, মঞ্চ করছে। আমরা আগুনের আলোতে সেটা স্পর্শ দেখতে পাচ্ছিলাম। ঘটনা এখান পর্যন্ত হলেও কথাটা থাকতো, কিন্তু তার একটু পরে যেটা ঘটলো সেটা দেখে আমরা দুজনেই জ্ঞান হারাবার মতো অবস্থা হলো। আমরা দেখলাম সে বৃদ্ধা পাগলি মন্ত্র করা অবস্থায় মাটি থেকে 10-15 হাত উপরে উঠতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? হাওয়ায় ভাসতে লাগলেন তিনি। তাহলে উনি পাগলি না, উনি আসলে জিন জাতির কিছু একটা। উনি তাহলে সবার মধ্যে রোগ ছড়াচ্ছেন। ওনার এই অবস্থা দেখে আমি এবং নাহিদ সেখান থেকে কোনো আওয়াজ না করে একটু দূরে এসে একে দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সেই রাতে আর ঘুমাতে পারিনি। সেই রাতে পরি আমার কাছে আসতে চায়। আমি পরীকে বললাম, পরি তোমার সন্দেহ ঠিক, ওই পাগলি বৃদ্ধ সাধারণ কেউ নয়। এই বলে পরীকে সমস্ত ঘটনা খুলে বললাম। পরি বলল, আমার কথায় পরি বলল, দেখলাম বলেছিলাম না স্বাভাবিক কেউ মনে হচ্ছে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ঘুমাও, কাল গ্রামের সবাইকে একসাথে নিয়ে ঘটনাটা বলবা, ঠিক আছে? এই বলে পরি চলে গেল। ও চলে যাওয়ার পর আনন্দে ঘুমিয়ে পড়লাম, কেননা কাল ওই পাগলিকে সবার সামনে ধরে ফেলবো এই ভেবে ঘুমালাম। পরের দিন সকাল হতে আমি ও নাহিদ গ্রামের সবাইকে একসাথে করে সবাইকে রাতের ঘটনাটা খুলে বললাম। আমার আর নাহিদের মুখে কথাগুলো শুনে গ্রামের দুজন মুরব্বী বলল, তোমরা কি ঠিক দেখেছো? সত্যের আগে মিথ্যা বলছো? ওনাদের কথার জবাবে আমি বললাম, না না ঠিক দেখেছি, আমরা দেখেছি ওই বৃদ্ধা পাগড়ি নদীর কাছে রীতিমতো জঙ্গলের মতো একটা জায়গায় আঙ্গুলের কুণ্ডলি পাকে মঞ্চ পড়ছে। শুধু তাই না, উনি শূন্যে ভাসছিলেন রীতিমতো। সবাই আমার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কয়েকজন ঠিক করলো ওই পাগড়ি খুঁজে সবার সামনে নিয়ে আসা হবে। কথা মতো কয়েকজন খুঁজতে লাগলেন ওই পাগড়িকে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন পাগড়িকে খুঁজতে বেরিয়ে গেলেন এবং সবার সামনে নিয়ে আসলেন। পাগড়িকে ধরে এনে সবার সামনে জিজ্ঞেস করা হয়, এই পাগলি, তোমার অভিনয় বাদ দাও, তোমার সারা কি ধরা পড়ে গেছে, বলো তুমি কে? নাইরে কিন্তু সবাই মিলে তোমাকে মেরে ফেলবো। কিন্তু কারো কথায় পাগলি কোনো উত্তর দেন না, চুপ করে বসে থাকেন। এদিকে পাগলি চুপ করে থাকায় দুজন এসে লাঠি পেটা করা শুরু করলো এবং পাগলিটাকে আঘাত করায় পাগলিটার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। পাগলির শরীর থেকে রক্ত পড়ায় কজন আবারও মায়া করে বলতে থাকে, আরে পাগলিটার মাথা ফেটে গেছে রে, রক্ত পড়তেছে। আমার মনে হয় মানুষ কোনো ডাইনির পেট নিয়ে না, মানুষের শরীর থেকে রক্ত পড়তো না, না হলে তো রক্ত পড়তো না। কি একটা ঝামেলা। আমরা কাল রাতে নিজের চোখে দেখেছি পাগলিকে শূন্যে উঠতে, আর আজ আবার দেখি পাগলি বলছে মনে হচ্ছে না মানুষ। গ্রামের মানুষ দুজন দু দলে ভাগ হয়ে গেল। একদল বলছে পাগলি জিন, আরেক দল বলছে রীতিমতো পাগলি কোনো মানুষ, কোনো কিছুই না। দুই দলের মাঝে সবাই ঠিক করলেন এই পাগলিকে আমরা গ্রামে আর রাখবো না, একে নদীর পাড়ে অন্য গ্রামে দিয়ে আসা হবে। যে কথা সেই কাজ। কয়েকজন পাগলিকে ধরে নদীর ধারে রীতিমতো ওই পাড়ে রেখে আসা হলো। পাগলিকে অন্য গ্রামে রেখে আসার পরের দিন ঘটলো আরো একটা অদ্ভুত ঘটনা। পরের দিন সকালবেলা সবাই দেখলো সেই পাগলি ঘোরাফেরা করছে। আরে এইটা কিভাবে সম্ভব? পাগলিকে নদীর ওপারে রেখে আসা হয়েছে।
উনি আসলেন কিভাবে? এই ঘটনাটা এখানে থেমে থাকেনি। গতকাল সবার সামনে যে দুজন পাগলিকে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই দুজন রোগে আক্রান্ত হয়ে পড়লেন। এই ঘটনা দেখে তো রীতিমতো ভয় সে পাগলির কাছে কেউ যায় না, আর ঘটনা দেখে ভয় কেউ সেই পাগলির কাছেও যায় না। পাগলিকে দেখে রীতিমতো ভয় ভয়ে দূরে দূরে থাকতে থাকে। গ্রামের মানুষ যেন অসহায় হয়ে পড়েছে। এমন অবস্থা কেউ কেউ বললেন, আচ্ছা আমাদের জালাল কবিরাজ কোথায়? ওকে একটু খবর দাও না, ও এসে দেখো কোন সমস্যা হয়েছে কিনা। জালাল কবিরাজ অনেক ভালো। মনে নেই জালাল দুটো জিনকে বন্দি করে মেরে ফেলেছে, সেই জিন দুটোর মা বাবাকে আবার বোতলে বন্দি করে পুঁতে রেখেছে গাছতলার মাটির নিচে। গ্রামের দু একজনকে মুখে রীতিমতো কথাটা শুনে সবাই মিলে জালাল কবিরাজকে খবর দেওয়া হলো। আর খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর যারা জালালকে খুঁজতে লাগলো বা ডাকতে গিয়েছিল তারা এসে বলল জালাল কবিরাজ বাড়িতে নেই, উনি কাজে শহরে বাইরে গেছেন। ওনার বউ বলল যে ফিরতে 4 থেকে 5 দিন দেরি হবে। জালাল কবিরাজ 4 থেকে 5 দিন পর ফিরবে। কথাটা শুনে গ্রামের কয়েকজন লোক বলল, কবিরাজ আসতে তো 4 থেকে 5 দিন দেরি হইব। আমরা একটা কাজ করি না, আমরা আজকে অন্য একটা কবিরাজের কাছে গিয়ে দেখে আসি, দেখি উনি কি বলে। ওনাদের কথায় সবাই সবার মতো করে মত দিলেন। আর কথা মতো সেদিন বিকেল বেলা 2 গ্রাম পরে একজন কবিরাজকে নিয়ে সেখানে গ্রামে আসবে। মানে কবিরাজকে নৌকায় করে আমাদের গ্রামে আনা হবে। এবং কবিরাজ নৌকা থেকে নেমে গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথে বলে উঠলেন, ও বাবা গো বাবা, আমি কোথায় চলে আসছি? চলো চলো চলো, আমরা যেভাবে নিয়ে আসছো না সেখানে রেখে আসছে, যাও। কবিরাজের এমন আচরণে দেখে আমরা সবাই জিজ্ঞেস করলে কবিরাজ সাহেব বললেন, কিছু হয়নি বাপু, কিছু হয় নাই। আমি কাজ করতে পারতাম না, আমি এই কাজ করতে পারতাম না, আমার মরার শখ নাই, তোমরা অন্য কোনো কবিরাজ নিয়ে আসো, ঠিক আছে? কথাগুলো বলেই জোড়াজুড়ি করে সবাই আবারও কবিরাজকে ফিরিয়ে নিয়ে আসে। কবিরাজকে ফিরিয়ে নিয়ে আসার পর গ্রামের সবাই সবাইকে ঘটনাটা খুলে বলল। সব ঘটনা শুনে ভাবতে থাকে কি এমন হয়েছে যে কবিরাজ গ্রামের মাটিতে পা রাখতে ভয় পালিয়ে যায়। উনি পালিয়েছে তাতে কি আর আমরা কাল অন্য কোনো কবিরাজ নিয়ে আসবো? কথাটা বলেই যে যার মতো করে বাড়িতে চলে গেলেন। পরের দিন কথা মতো আবারও গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন আর 3 থেকে 4 জনকে রীতিমতো পাঠালেন অন্য একটা কবিরাজ নিয়ে আসতে। সবার কথা মতো 3 থেকে 4 জন চলে গেলেন অন্য এক কবিরাজ নিয়ে আসতে। তারা বেশ দূর থেকে যেন অন্য একটা কবিরাজকে দেখছিলেন এবং কবিরাজকে নিয়ে আসতে লাগলেন আমাদের গ্রামের দিকে। নৌকা যখন আমাদের গ্রামের ঘাটের দিকে আসছিল তখন নৌকায় বসে থাকা কবিরাজ বলল, দাঁড়াও দাঁড়াও, আমি আর যাব না, নৌকা ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও। কবিরাজের কথায় নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করলো। কবিরাজ বলল, আমি কাজ করতে পারবো না, আমি চলে গেলাম। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমাদের গ্রামে নেমে আসছে ভয়ঙ্কর অভিশাপ। খুব শক্তিশালী একটা জিন আছে তোমাদের গ্রামে, আর সে পুরুষ জিন না নারী জিন সেটা আমি বলতে পারবো না। আমি আর বেশি কিছু বলতে পারবো না, আমাকে আমার বাড়িতে রেখে আসো, যাও। আগের কবিরাজের মতো এই কবিরাজ যেন ভয় পালিয়ে গেল। সবাই শুনে বেশ মারাত্মক রকমের ভয় পেয়ে গেল যে কেন কবিরাজ পালিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারে নিশ্চয়ই গ্রামে ভয়াবহ কিছু আছে, আর সেটা পাগলিটা হতে পারে। সবাই অনেক বেশি ভয় পাওয়ার কারণে একজন মুরব্বী লোক এসে বললেন, জালাল কবিরাজ আসতে তো 3 দিন দেরি হচ্ছে, 2 থেকে 3 দিন সবাই একটু সাবধানে থাকবে, কেমন? সন্ধ্যার পর যত কাজই হোক না কেন বেরোবে না। মুরব্বীর কথা সম্মতি জানিয়ে সবাই সবার বাড়িতে চলে গেলেন। আমিও চলে গেলাম বাড়িতে যাবার পর সেই রাতে পরি আমার কাছে এসে আমাকে বলল, কি হলো, তোমাকে চিন্তিত লাগছে, ভয় আছে মনে হয়। পরীর কথার জবাবে আমি বললাম, ভয় থাকবো না, 2 দিন 2 জন কবিরাজ নিয়ে আসছিলাম, 2 জনে কবিরাজের ভয় পালিয়ে গেল। গ্রামে নাকি ভয়ঙ্কর সব জিন আছে, সে খুব শক্তিশালী। পরী বলে উঠলো, হ্যাঁ কথাটা আমি তোমাকে বলে আসছিলাম, তোমাকে বলেছিলাম না আমার পরিচিত অন্য গোত্রের জিন খোঁজ নিয়ে তোমার ব্যাপারে, কিন্তু জানিয়েছে খুব ভয়াবহ শক্তিশালী জিন আছে এবং তার খোঁজ কেউ করতে পারেনি, কোনো জিনও না। কিন্তু এই গ্রামের মানুষ সেটা ভুলের জন্য গ্রামে নেমে এসেছে একটা সাপ। পরীর কথা আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ পরী তুমি ঠিক বলেছো, আমাদের গ্রামের সবাই একটা ভুল করেছে, ভুল করে বলছে 2 জন জিনকে মেরে ফেলেছে। পরী তখন বললো, কি, কিন্তু কেন? আমি বললাম, 2 দিন পর তোমাকে সব খুলে বললো, আজ না, তুমি যাও, আমি ঘুমাবো। আমার কথায় পরী আর কিছু না বলে চলে গেলেন। আর এই ঘটনার পর কেটে গেল 2 থেকে 3টা দিন। 2 থেকে 3 দিন পর গ্রামে ফিরে আসলো জালাল কবিরাজ। জালাল কবিরাজ গ্রামে আসতেই সবাই ওনার কাছে এসে জড়ো হলেন। সবাই জড়ো হয়ে কবিরাজকে বললেন,
জালাল ভাই, তুমি নাই, এদিকে তো আমাদের গ্রামে অভিশাপ চলে আসছে, অনেক রোগে আক্রান্ত হয়ে মারা যেতেছে। আমরা দুজন কবিরাজকে নিয়ে আসছিলাম, ওনারা পারে না, ওরা ভয় চলে গেছে। গ্রামে নাকি ভয়ঙ্কর এক জিনের আক্রমণ হয়েছে। সবার কথা শুনে জালাল কবিরাজ বলল, আমি শুনেছি তোমাদের গ্রামে রোগ ছড়াইতেছে। আমাদের গ্রামে অবশ্য সমস্যা নাই, তোমাদের কোনো চিন্তা করো না, আমি সব খবর দিচ্ছি, ঠিক আছে? আমি জালাল কবিরাজ যত বড় ভয়ঙ্কর জিন হোক না কেন শায়েস্তা তো করেই ছাড়বো। আমি আজ রাতে এই গ্রামে ঘোরাফেরা করব, কাল সকালবেলা সবার সামনে সেই জিন হোক বা ডাইনি হোক ওকে হাজির করব। জালাল কবিরাজের কথায় সবাই মনে একটু সাহস পেলেন। সবাই কবিরাজকে এটাও বললেন, জালাল, আমাদের গ্রামে একটা বৃদ্ধ পাগলি আছে, আমরা সবাই ওকে সন্দেহ করছি, ওর নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। কথাটা বলেই সবাই পাগলির বিষয়ে কথাটা খুলে বলল। সব শুনে জালাল কবিরাজ বলে উঠল, কোনো চিন্তা করবেন না, আমি সব বিষয় খোঁজ নেব আর কাল সবার সামনে তাকে হাজির করব। কথাটা বলেই চলে গেলেন কবিরাজ। কবিরাজের কথায় খুশি হয়ে গ্রামের সবাই চলে গেলেন যে যার কাজে। কবিরাজ বলেছিল যে রাত হলেই গ্রামে ঘুরে ঘুরে দেখবে, ওনার কথা মতো উনি তার কাজ করলেন। রাতে উনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। এদিকে রাতে পরিয়ান আমার কাছে আসলো এবং বলতে লাগলো, পরি বলল, জালাল কবিরাজ কিন্তু গ্রামে আসছে, কিন্তু গ্রামে ঘুরে করছে, উনি কিন্তু তোমার কথাও জেনে যেতে পারে। আমার কথার জবাবে পরি বলল, আমার কথা জেনে যে কি করবে? তোমার গ্রামে ভয়ঙ্কর চিন্তা আছে, আগে সেটা জানুক। কিন্তু খুব শক্তিশালী। নিশাদ, সত্যি বলতে কি আমি 2 দিন আগেও জেনেছি সে চিন্তার ব্যাপারে, কিন্তু এতটা ভয়ঙ্কর আমি কখনো কল্পনা করতে পারিনি। পরীর কথায় বেশ চিন্তিত হয়ে পড়লাম, কালকে কি হতে চলেছে। জালাল কবিরাজ কি পারবে সে ভয়ঙ্কর জিনের সাথে? এই চিন্তায় যেন ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে পড়ায় পরি চলে গেলেন। রাত পেরিয়ে দিন চলে আসলো। আসার সবাই রীতিমতো অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। অনেক অপেক্ষার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত এলো। রাত নেমে আসার পর গ্রামের সবাই, ছোট বড় বৃদ্ধা সবাই যেন একসাথে জড়ো হলেন। সবাই এক জায়গায় জড়ো হওয়ার পর জালাল কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি গতকাল রাতে খোঁজ নিয়ে দেখেছি এই গ্রামে ভয়ঙ্কর শক্তিশালী একটা জিন আছে। জিনা ডাইনি সঠিক সেটা বলতে পারি না, তবে হাজির করার মতো সে জানতে পারবো, বুঝতে পারছো? আমি এখন ওরা হাজির করবো। তার আগে একটা কথা বলে রাখি, এখানে উপস্থিত ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধা উপস্থিত যারা যারা আছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আমি সে জিন বা ডাইনিকে হাজির করার পর কেউ চোখ খুলবে না, সবাই নিজের চোখ বন্ধ করে রাখবে। যদি ভুল করো চোখ খুলো না, তাহলে কিন্তু আক্রান্ত হয়ে মরে যাবে, রোগে আক্রান্ত হয়ে যাবে, বুঝতে পারছো? আর ভুল করবে না, কোনোভাবে চোখ খুলবে না। কথাটা বলেই জালাল কবিরাজ সবার মাঝে একটা গোল বৃত্ত এঁকে সবাইকে সবার লাইট বন্ধ করে অন্ধকারে রুকায় করতে লাগলেন। জালাল কবিরাজ তার শক্তি বৃদ্ধি করে ডাকতে লাগলেন ওই ডাইনির আর জিনটাকে। আর এদিকে সাথে সাথে সে পিশাচ জিনটাকে পাঠালেন সেই ডাইনি বা জিনটাকে ধরে নিয়ে আসতে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অন্ধকারের মধ্যে যেন আরো অন্ধকার হয়ে আসলো। আর কবিরাজের সামনে একটা মৃত কাক যেন ধপাস করে এসে পড়ল এবং মৃত কাক সামনে পড়ায় জালাল কবিরাজ সবাইকে বললেন, চোখ বন্ধ করো, ভুলেও চোখ খুলবে না। কবিরাজের কথায় আমরা সবাই চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার পরেই মনে হলো হঠাৎ ঝড় শুরু হলো। ঝড় আসলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে। ঝড়ের বেগে সেখানে আবহাওয়াটা আসলেন এবং সেখানে এক ভয়ঙ্কর কণ্ঠে বললেন, কবিরাজ, তুই আমাকে ধরার জন্য যাকে পাঠিয়েছিলি, দেখ তোর পাঠানো পিশাচি জিনকে মেরে ফেলেছি। এরকম 100 পিশাচি জিনকে পাঠালেও আমার কিছু করতে পারবি না। আমি এখন এখানে আসছি নিজের ইচ্ছায়, যাব নিজের ইচ্ছায়। সে অবটার কথা শুনে সবাই বুঝলাম নারী অব মানে সে ডাইনিটাই হবে। সে ডাইনির কথা শুনে জালাল কবিরাজ হাসতে হাসতে বলল, ডাইনি? তুই মনে ভুলে গেছো স্বামীকে? আমি জালাল কবিরাজ, তোর মতো ডাইনি পেতনি কতকে তাড়ালাম, তো সামান্য মাত্র একটা ডাইনি। কবিরাজের কথায় সে ডাইনিটা তখন বলে উঠল, জালাল, তোর অনেক সাহস, তাই না? তোর সাথে অনেক বোঝাপড়া আছে আমার। তুই জানিস না তোর মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। শুধু তাই না, এই গ্রামের সবাইকে আমি মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেবো না। ডাইনির কথা কবিরাজ বললেন, ডাইনি, আমার সাথে বোঝাপড়া? হ্যাঁ, ঠিক আছে, করে বল, সব করে বল, এবং গ্রামের সবার মাঝে রোগ ছড়াচ্ছিস কেন, সত্যি করে বল। কবিরাজের কথায় উত্তরে সেই ডাইনি বলল, আমি হলাম বসন্ত পিপি, আমি সবার আগে রোগ ছড়াই। তোরা তো মানুষ,
মানুষ তো দূরের কথা, কোনো জিনও আমার সামনে আসতে পারে না। ভয়ে তুই আমাকে চিনিস না রে জালাল, তুই আমাকে ডাকার সাহস করেছিলি কিভাবে? সেই বসন্ত বেবির কথায় জালাল কবিরাজ বললেন, তোর যে ক্ষমতা আসে না তার দিকে বুঝে যেতেছে। তোমার সামনে মুখ ঘোমটা দিয়ে আসিস, ওর সাহস থাকলে সামনে আয় না, দেখবো সামনে মুখটা খুলে দেখা। কবিরাজের কথায় বসন্ত বেবি বললেন, আমাকে দেখার খুব শখ, তাই না? আমাকে দেখে সহ্য করতে পারবি তো? তোর ইচ্ছা হয়েছে আমাকে দেখার, আমার দিকে তাকা। সে বসন্ত বেবির কথায় জালাল কবিরাজ ওর দিকে তাকিয়ে প্রচন্ড রকমের চিৎকার করে ধপাস করে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটিতে। কবিরাজ জ্ঞান হারানোর পর আমরা সবাই তাকে নিয়ে বিপদে পড়লাম। এখন না পারছি চোখ খুলতে, না পারছি চৌরাতে, কি করব এখন? এমন অবস্থায় চারদিক যেন নীরব হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আস্তে আস্তে দু একজন করে চোখ খুলে ভয় সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে কবিরাজকে ফেরে রীতিমতো যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ভয়ে আর সে রাতে বের হয়নি। পরের দিন সকালে আশেপাশের অনেকে গিয়ে দেখেছিলেন জালাল কবিরাজ তখনও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কবিরাজের এমন অবস্থা দেখে কজন কবিরাজকে ধরে বাড়িতে নিয়ে এসে জালাল কবিরাজকে জ্ঞান ফেরান। জ্ঞান ফেরানোর পর জালাল কবিরাজ জিজ্ঞেস করা হয় উনি চিৎকার দিয়ে জ্ঞান হারানো কেন। সবার কথার জবাবে জালাল কবিরাজ বললেন, আমি জীবনে অনেক জিন ভূত দেখেছি, হারিয়েছি, তাদের আসল রূপ দেখেছি, কিন্তু এরকম বসন্ত বেবির ভয়াবহ রূপ আমি জীবনে দেখিনি। ওনার স্রোত দেখে আমি জ্ঞান হারাই ফেলছি, আমি নিতে পারতেছিলাম না। তো যাই হোক, তোমরা আমাকে বাড়িতে রেখে আসো, আমি সুস্থ হই, দুদিন পর আবার ডাইনিটাকে হাজির করবো ইনশাআল্লাহ। জালাল কবিরাজের কথায় ওনাকে বাড়িতে রাখা আসা হলো এবং ওনাকে বাড়িতে রেখে আসার পর ঘটে গেল আরো এক অদ্ভুত ঘটনা। জালাল কবিরাজ নিজেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়লেন। কবিরাজ নিজেই আক্রান্ত হয়ে পড়ায় উনি নিজেকে সুস্থ করে ডাক্তারে এমনকি অন্য কবিরাজের কাছেও যান, কিন্তু জালাল কবিরাজ কোনোভাবে সুস্থ হন না। জালাল কবিরাজের শরীরে ঘা হতে থাকে, উনি দিন দিন যেন খারাপ হতে থাকে। এখানে একটা বিষয় হলো, কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হলো 2 থেকে 3 দিন পর মারা যায়, সেখানে জালাল কবিরাজ 1 থেকে 7 দিন যাওয়ার পরেও মারা যায়নি, কিন্তু তার শরীরে মাংস যেন পচে পচে যেতে শুরু করলো, গ্যাংরিল যাকে বলে তেমনটা হওয়া যায় শুরু হলো। এমন অবস্থায় জালাল কবিরাজ 7 দিন পর আবারও এক রাতে সবাইকে এক জায়গায় জড়ো করে সে বসন্ত বিবিকে হাজির করলেন। বসন্ত বিবি হাজির হওয়ার পর আগের বারের মতো আবারও চোখ বন্ধ করে বসে রইলাম। এদিকে বসন্ত বিবি উপস্থিত হয়ে হা হা করে হেসে উঠল আর বলল, জালাল, কোথায় গেল তোর ক্ষমতা? কোথায় গেল তোর অহংকার? আমি তোর মাসে রোগ ছড়িয়েছি, তোকে এত সহজে মারবো না। তুই মরবি, অনেক কষ্ট পেতে পেতে মরবি। আমাদের নাতিদের মেরে ফেলেছিস, আমি তোকে মারবো, তোর সাথে গ্রামের সবাইকে মারবো, কাউকে বাঁচতে দিব না। ওনার কথা শুনে কবিরাজ অবাক হয়ে গেলেন আর বললেন, কে আপনার নাতি? আমি কখন মারলাম তারে? কবিরাজের কথায় বসন্ত বিবি বললেন, মনে করে দেখ, তোদের গ্রামে তোরা ভূতুরে বাড়ি বলে যেটাকে চিনতে, সেই ভূতুরে বাড়িতে গিয়ে 2 জন জিনকে মেরেছিলি। ওই 2 জন ছিল আমার আদরের নাতি, আমি ওদের অনেক ভালোবাসতাম, কিন্তু তুই গ্রামের সবার কথায় ওদেরকে মেরে ফেলেছিস। শুধু তাই না, তুই আমাকে মেরে আমার মেয়ের জামাইকে বোতলে বন্দি করে পুঁতে রেখেছিস। নিজেকে বড় কবিরাজ দাবি করিস, তাই না? এখন দেখ, আমি আদরের নাতিদের হারিয়ে সেই রাগে তোদের কি করি। কবিরাজ, তুই মারবি, তোর সাথে গ্রামের সবাইকে শেষ করবো। তোকে আর গ্রামের সবাইকে মহান আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমি প্রতিশোধ নিবই। আমি এমন এক সত্যের অধিকারী হয়েছি যে আমি রোগ ছড়াতে পারি। ভয়ঙ্কর বলে আমি সবার সামনে থাকি না, আমি থাকি গভীর সমুদ্রের মাঝখানে। সেখানে আমাকে জিনেরা খাবার দাবার দিয়ে আসে, ওরা দেখাশোনা করে। আমি কখনোই গ্রামে আসতাম না। আমার নাতিদের মেরে ফেলার কারণে আমি পুরো গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। বসন্ত বিবির মুখে এগুলো কথা শুনে কবিরাজ সহ আমরা সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে জালাল কবিরাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন। কবিরাজ বুঝলেন শক্তির ওপরে শক্তি থাকে। এই ভেবে জালাল কবিরাজ বসন্ত বিবিকে বললেন, আমি না বুঝা অন্যায় করে বলছি, আপনি আমাদের সহ গ্রামবাসী সবাই ক্ষমা করে দেন। কিন্তু বসন্ত বিবি কবিরাজকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। উনি চলে যাওয়ার পর আমরা সবাই চোখ খুলে দেখি একে অপরকে বলাবলি করছিলাম, এটাই মূল কারণ। যাই হোক, আমরা সেখানে আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। এরপর গ্রামে শুরু হলো আরো ভয়াবহ অবস্থা, যেন তাণ্ডব লীলা শুরু হলো। জালাল কবিরাজ এই ঘটনা 2 দিন পর
এক ভয়াবহ অবস্থায় মারা গেলেন। জালাল কবিরাজ মারা যাওয়ার পর গ্রামে বেড়ে গেল আরো ভয়াবহ আতঙ্ক। শুরু হলো রোগে পড়ে রোজ রোজ মানুষ মারা যাওয়ার আতঙ্ক। এভাবে ভয়ের মাঝে বিপদ যেন থেমে থাকেনি। গ্রামের সবাই যারা যারা বেঁচে ছিল সবাই খুব সাবধানে চলাফেরা করত। রাত হলে ভুলেও কোথাও বের হতো না, কিন্তু তবুও কেউ না কেউ ভুল করে বসতো, কারণ বসন্ত বিবি পরিচিত কারো কণ্ঠ ডাক দিত। সেই ডাকে কেউ বাড়ি আসলে রীতিমতো দেখা দিত বসন্ত বিবি, আর সেই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। এভাবে ভয়ের মাঝে কেটে যায় আরো 7টা দিন। 7টা দিন পর এক রাতে পরীকে স্মরণ করি, কারণ পরীর সাথে বোঝাপড়া করতে হবে। এই সমস্যার কোনো সমাধান আছে কিনা জানতে হবে। আমার স্মরণে পরী আমার কাছে আসলেন। পরী আমার কাছে এসে আমি মন খারাপ করে বসলাম আর বললাম, পরী তুমি এসেছো, যেন ভীষণ খারাপ লাগছে। আমার মনে হয় আমি বাঁচবো না, ওই বসন্ত বিবি আমাকেও ছাড়বে না। আমার কথায় পরী বলল, এমন বলছো? আচ্ছা তুমি আগে আমাকে এটা বলো, উনি কবিরাজের কাছে হাজির হয়েছিলেন? পরীর কথা জবাবে আমি বললাম, উনি বলেছে আমাদের ওনার আদরের নাতি মেরে ফেলার প্রতিশোধ নিতে উনি এসেছেন। পরী বললেন, আচ্ছা 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 তোমরা কেন মারছো ওনার নাতিদেরকে? আমি তখন বললাম, আমি এসব আর বলো না, শোটা করেছিলাম আমি আর নাহিদ ও জান্নাত। আমরা ভূত দেখতে ওই ভূতুরে বাড়িতে গিয়েছিলাম। তখন ওই জিন দুটোকে দেখে গ্রামের সবাইকে বলি, আর গ্রামের সবাইকে মিলে রীতিমতো জালাল কবিরাজকে নিয়ে ওই জিন দুটোকে মেরে ফেলি। শুধু তাই না, সেই জিন দুটোকে মা বাবার বাবাকেও রীতিমতো বোতলে বন্দি করে রেখি মাটির নিচে। আমার কথায় পরি বলল, ও এই জন্য মনে হয় উনি তোমাদের পিছনে লেগে আছে। আসলে জিনদেরকে ক্ষতি করলে সে সহজে পিছু ছাড়ে না। পরের কথা আমি বললাম, তোমাকে স্মরণ করলাম, তুমি একটা উপায় বলো না, কি করা যায়? পরে এই বসন্ত বিবিকে আটকানোর কোনো উপায় আছে কি? তুমি কোনো উপায় বলো না প্লিজ। পরে তখন বললো, আসলে আমার বয়স তো কম, আমি উপায় জানি না, তবে আমি একটা গোত্রের বয়স্ক জিনকে জিজ্ঞেস করতে পারি। বয়স্ক জিনেরা এসব ব্যাপারে সমাধান করতে পারবে। পরের কথায় ওকে বললাম, ঠিক আছে তুমি সমাধানের ব্যবস্থা করো। গ্রামের মানুষকে একের পর এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কখন কে মারা যায় বলা তো যায় না। আমার পরিবার পরে সে বসন্ত বিবির চোখের সামনে আরো রোগ আক্রান্ত হয়ে পড়ে। পরি আমি একটা কথা ভাবছি কি, আমি এটা করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? পরে তখন বললো, কি করা বলো? আমরা গ্রামের সবাইকে কবিরাজের দুটোকে মেরে ফেলেছে, সেই দুটোর বাবা মাকেও কবিরাজের বোতলে বন্দি করে পুঁতে রেখেছে গাছতলায়। আমি ওদেরকে মুক্ত করতে চাই। আমরা ওনাদের ছেলে দুটোকে মেরে অন্যায় করেছি, অন্তত ওনাদেরকে মুক্ত করি। আমার কথায় পরি বলল, তুমি সত্যি এটা করবা? তুমি নিজের ইচ্ছায় করবা? তোমার সাথে আমি নিজে আছি তাহলে। আমি তখন বললাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় করা যাবে না, সবাই দেখে ফেলবে, যা করার এখনই করতে হবে। এদিকে আমার বসন্ত বিবির ভয়, আবার যদি কেউ না দেখতে পায়। আমার কথায় পরে বলল, তুমি চিন্তা করো না, তুমি চলো, আমি তোমার সাথে আছি, আমি থাকবো। আমি যদি বসন্ত বিবির উপস্থিতি পাই তোমাকে অবশ্যই বলবো চোখ বন্ধ করবা, আর মনে হয় উনি তোমার কাছে আসবে না, এবং তুমি তাকে না দেখলে তোমার কিছুই হবে না। পরের কথায় মনের মধ্যে যেন সাহস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এবং অন্ধকার রাতে বাইরে বের হলাম। বাইরে কেউ নেই, আমি হাঁটছি, পরি আমার পেছনে পেছনে হাঁটছে। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই গাছতলায় চলে আসলাম, যেখানে সেই জিনকে বন্দি করে রাখা হয়েছিল। আমি সেখানে গিয়ে সাথে সাথে করে নিয়ে যাওয়া সেই কোদাল দিয়ে মাটিটা করে সেই বোতলটাকে উপরে তুললাম। বোতলটাকে নিয়ে দেখলাম সেটার ভেতরে থাকা কালো কালো দুটো আবহাওয়ার মতো কি জানি দেখা যাচ্ছে। এদিকে পরীকে দেখে বললাম, পরি এখন কি করব, বোতলটা ভেঙে ফেলি? আমার কথায় পরি মাথা নেড়ে হ্যাঁ জবাব দেওয়ার সাথে সাথে আমি বোতলটা ভেঙে ফেললাম। আমি বোতলটা ভেঙে ফেলায় দেখলাম সেই বোতল থেকে কালো কালো ধোঁয়ার মতো কি জানি বের হচ্ছে। এগুলো দেখে আমি যেন ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। এদিকে তখন আশেপাশটা কেমন যেন ঘন অন্ধকার হয়ে আসতে লাগলো। চারপাশে এমন অবস্থা দেখে পরীকে বললাম, পরি চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার কেমন জানি লাগছে, বসন্ত বিবি মনে হয় আসবে, চারিদিকটা ঘন কালো হয়ে আসছে, চলো না। এই বলে সেখান থেকে দ্রুত হেঁটে বাড়ি থেকে চলে আসতে যাবো, ঠিক তখনই পেছন থেকে পরি বলল, চিন্তা করো না, কিছু হবে না, বসন্ত বিবি আসবে না, আর আসলে তোমার কিছুই হবে না। পরীর কথা অবাক হয়ে বললাম, মানে কি বলো এগুলো, তুমি জানো কিভাবে? তখন পরি বলে উঠল, কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, বসন্ত বিবি। আমি পড়ি না নিশাদ, আমি সেই বসন্ত বিবি। আমরা কি, তুমি বসন্ত বিবি মানে? পরি মজা করো না, ভয় করছে আমার। আমার কথায় পরির চোখের সামনে যেন ভয়ঙ্কর সেই রূপ নিল, এবং এতটা ভয়ঙ্কর রূপ নিল যেন মনে হচ্ছিল আমার বুক দিয়ে যেন চিৎকার করে মারা যাব। এমন ভয়ঙ্কর রূপে পরি মানে বসন্ত বিবি বলল, ভয় পেও না,
তোমার কোনো ভয় নেই, তুমি আমার 2 বার উপকার করেছো, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে নদী পার করে দিয়েছো, আর আজ নিজের ইচ্ছায় আমার মেয়ে এবং মেয়ের জামাইকে বোতলে বন্দি থেকে মুক্ত করলাম। তোমার কোনো ক্ষতি আমি করব না, কিচ্ছু করব না। ওনার কথায় ভয় ভয় বললাম, আপনি যদি বসন্ত বিবি হন তাহলে ওই পাগড়িটা কি তাহলে? আমার কথায় বসন্ত বিবি বলল, আসলে ওই পাগড়ি ওকে আমি ওই গ্রামে নিয়ে এসেছিলাম। আমি ওর উপর ভর করে সবার সাথে সাথে ওকে অপরাধী করতাম। সবাই যেন বৃদ্ধা পাগড়িকে সন্দেহ করে, এটা ছিল আমার একটা চাল। আমি প্রতিশোধ নিতে তোমার গ্রামে এসেছিলাম, আর সেটাই করেই ছাড়বো। ওনার কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমি আপনাকে যে দেখে আমার রোগ হয়, আমি যদি মারা যাই, আপনাকে দেখে ফেললাম, আমার কি হবে? আমার কথা উনি বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি আমার উপকার করেছো, আমি তোমার পরিবারের উপরে কিছুই করবো না, তোমার উপরে কিছুই করবো না, কিন্তু গ্রামের কাউকে আমি ছাড়বো না। তোমরা মানুষেরা দূরের কথা কোনো জিন আটকাতে পারবে না। আমি বসন্ত বিবি, আমি যে গ্রামে একবার যাই সে গ্রাম শেষ করে দেই। তুমি বাড়ি যাও, আর আমার কথা কাউকে বলো না, বললেও কেউ বিশ্বাস করবে না, সবাই উল্টো তোমাকে দোষ দেবে। মাথায় রেখো, সবাই বলবে তুমি আমাকে নৌকা পার করে দিলে। এখন বাড়ি যাও, তোমার কোনো ভয় নেই। বসন্ত বিবির কথায় আর সেখানে এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভাবতে লাগলাম, এইটা কি হলো? এগুলো আমার সাথে কেন হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব হচ্ছে? আমি যাকে পরি ভাবছি সে আসলে পরি নয়, সেটা বসন্ত বিবি। এখন গ্রামের সবার কি হবে? নিজেকে বড় অপরাধী লাগছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠলাম এবং শুনলাম একটা মর্মান্তিক অবাক করা ঘটনা। আমার বন্ধু নাহিদের বাবা গত রাতে বসন্ত বিবিকে দেখে রোগ আক্রান্ত হয়েছে, এবং শুধু তাই না, উনি গ্রামের আরো অনেক অনেক মানুষকে রোগ আক্রান্ত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় পুরো গ্রামটা। বসন্ত বিবির ভয়ে অনেকে রীতিমতো গ্রাম ছাড়তে শুরু করলেন। নিজের বাপ দাদার ভিটা বাড়ি রীতিমতো ছেড়ে চলে গেলেন অন্য গ্রামে, এবং কেউ বা চলে গেলেন শহরে। এভাবে গ্রাম থেকে কমতে লাগলো মানুষ। রাত হোক বা দিন হোক, কেউ বললে এখন ভয়ে তাকে রীতিমতো মাটি পর্যন্ত দিতে চায় না। এভাবে কি বাঁচা যায়? আমার পুরো পরিবার যেন, গ্রামের প্রত্যেকটা মানুষ কেউ না কেউ যেন মারা যাচ্ছে, গ্রামে শেষ করে দিচ্ছে পুরো পরিবারটা। আমার পরিবারে কিছু না হলেও গ্রামের সবার এমন পরিস্থিতি দেখে আমি বেশ চিন্তা করলাম যে একটা ব্যবস্থা করতেই হবে, এতে আমার জীবন চলে গেলে যাবে, সমস্যা নেই। কথাটা ভেবে একদিন সকালে বন্ধু নাহিদকে সাথে করে নিয়ে চললাম নদীর ওপারে অন্য গ্রামে। সেখানে যেতেই নাহিদকে সমস্ত ঘটনা করে বললাম। সব শুনে নাহিদ বেশ অবাক হলেন, এবং আমি নাহিদকে নিয়ে অন্য গ্রামে গিয়ে সেই গ্রামের মানুষদের আমাদের গ্রামে নিয়ে সমস্ত ঘটনা খুলে বললে ওদের জিজ্ঞেস করলাম যে আপনাদের খোঁজে কোনো হুজুর বা কবিরাজ আছে কিনা। আমার কথায় ওরা সবাই না বলে উত্তর দিল, কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করাই, একে অন্যের কাছে অনেক বড় হুজুরের সন্ধান পাই। আমি ওনার সন্ধান পাওয়ার সাথে সাথে নাহিদকে নিয়ে চলে যাই সেই বড় হুজুরের কাছে। আমি ওনার কাছে যাওয়ার পর আমাদের গ্রামের সবার সাথে করে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলি। আমার কথা শুনে হুজুর বললেন, তোমাদের ভয়ঙ্কর এক বিষাপ হয়েছে, হ্যাঁ, তোমাদের ভয়ঙ্কর এক বিষাপের মুখে পড়েছো। আমি বসন্তের ব্যাপারে, বসন্ত বিক্রির ব্যাপারে অবগত আছি। আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি বসন্ত বিবি ভয়ঙ্কর শক্তিশালী একটা জিন। ওর সাথে আমি কারো কোনো কবিরাজ শক্তি দিতে পারবে না, আমি ওর মুখোমুখি হতে পারবো না। তবে বসন্ত বিবিকে গ্রাম থেকে তাড়ানোর একটা উপায় বলে দিতে পারি। জানি না এতে কাজ হবে কিনা, আশা করি আল্লাহর রহমতে কাজ হবে। হুজুরের কথা ওনাকে বললাম, তাহলে বলুন না, আমরা জানতে চাই আমাদের গ্রামকে কিভাবে বাঁচাবো। আমার কথায় হুজুর বললেন, না না, আমি তোমাদের গ্রামে যাব না। নিশাত, তুমি বসন্ত বিবিকে নৌকায় নিয়ে গ্রামে নিয়ে আসো না, তুমি ওকে গ্রাম থেকে তাড়াবা। তুমি ছাড়াও অন্য কেউ কাউকে কোন দিয়ে হবে না, এটা কনফার্ম থাকো। ওনার কথা আমি বললাম, তাহলে বলুন আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমার কথা হুজুর একটা কাগজে আরবিতে কি জানি লিখলেন আর বললেন, তুমি এলাকাটা মরিয়ে হাতে দিয়ে দিলি, ঠিক আছে? শোনো, আজ মাগরিবের আজানের পর যখন চারিদিকে অন্ধকার নেমে আসবে, তুমি ওই কাগজটা সাথে করে নিয়ে চলে যাবা তোমার নদীর ঘাটের দিকে, ঠিক আছে? তুমি সেখানে গেলে দেখবা খুব সুন্দর একটা নৌকা তোমার কাছে আসবে, থেমে যাবে, এবং নৌকাটা তোমার কাছে আসলে তুমি দেখবা সেখানে সুন্দর একটা যুবক বসে আছে। সেই যুবককে সালাম দিবা, এই যে কাগজটা, কিন্তু এই চিঠিটা, ওর চিঠিটা কিন্তু ধরে বলবা, আমার কথা বললে চিঠিটা নিয়ে চলে যাবে, মনে রেখো। কিন্তু ওটা কিন্তু মানুষ না, ওটা জিন। হুজুরের কথায় মনের মধ্যে একটু ভয় কাজ করতে লাগলো। ভয় ভয় বললাম,
ও চিঠিটা নিয়ে কোথায় যাবে? আমার কথা জবাবে হুজুর বললেন, জিনের বাদশার কাছে। জিনের বাদশার সাথে আমার বন্ধুরা তো আছে, আমার বলতে আমার বাবার সাথে ওনার বন্ধুরা ছিল, সে সুবাদে আমার সাথে ভালো বন্ধুরা তো আছে। জিনদের বাদশা আমার চিঠি পাওয়ার নিশ্চয় ভালো কোনো পদক্ষেপ নেবেন। কোনো মানুষ তো ওই বসন্ত বিবিকে গ্রাম থেকে টানাতে পারবে না, তাই সরাসরি জিনের বাদশার মাধ্যমে আদেশ করাবো আর কি। তুমি নদীর ঘাটে ওই জিনটাকে চিঠিটা দিয়ে তাড়াতাড়ি কাজ করবা, ঠিক আছে? কি কাজ সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। হুজুর আমাকে কি কাজ করতে বলেছে সেটা সামনে জানতে পারবেন। আমিও নাহিদ হুজুরের দেশে চিঠিটা নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে প্রায় বিকেল হয়ে গেছে। বাড়িতে এসে নাহিদকে বললাম, নাহিদ সন্ধ্যা হবার আগে গ্রামের সবাইকে একটা কর, একটা বাচ্চাও যেন বাদ না যায়, যেন জায়গায় থাকে, আর দুটো খাসি ম্যানেজ করে রাখ। এই কথা রাজি হয়ে গেল আর তাই বললো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা আসলো। সন্ধ্যা নেমে আসতে আমি হুজুরের দেওয়ার ঠিকানা অনুযায়ী নদীর পাড়ে গেলাম। সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম এবং সেখানে গিয়ে চারদিকে যেন লক্ষ্য করলাম খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে যেন সন্ধ্যা নেমে আসতে লাগলো। আমি দেখলাম সুন্দর একটা পরিবেশ যেন সেখানে বিরাজ করছিল। জেফরি ভাই আজকের এপিসোডে এতটুকুই শুনবেন। আশা করছি নেক্সট এপিসোডে আপনারা শুনবেন অভিশপ্ত গ্রামের সিজন 2। আশা করছি ততক্ষণ বন্ধু সবাই সাথে থাকবেন। এই গল্পের মূল লেখকের নাম নিশাদ ভাই। আশা করছি গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমি হৃদয় খান বলছিলাম। And this is the masterpiece story. যদি সত্যি কথা বলি তাহলে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমাদের ভৌতিক দুনিয়াতে মনে হচ্ছে দারুণ দারুণ সব স্টোরি আমারও আসতে চলেছে এবং আপনারা অনেক বেশি উপভোগ করছেন ভৌতিক দুনিয়ার স্টোরিগুলো। আমি যা দেখতে পাচ্ছি তা সত্যি কথা বলতে আমি সত্যি অভিভূত যে হৃদয় খান ভাই এত ভালো ভালো সব স্টোরি আমাদের কাছে পাঠাচ্ছেন। এর আগে কিন্তু আমরা নিশাদ ভাইয়ের দুটি ঘটনা শেয়ার হয়ে গেছে, দুটি নাম একটি ঘটনা শেয়ার হয়েছিল জিনের প্রতিশোধ, এবং আজকে কিন্তু অভিশপ্ত গ্রামের প্রথম সিজন বা সিজন 1 শেয়ার করা হলো এবং এরপর কিন্তু আসছে সিজন 2। অর্থাৎ এরপরে আমরা জানবো যে এই বসন্ত বিবিকে কিভাবে গ্রাম থেকে তাড়ানো বা এরপরে কি হলো। এর পরেরটা আমরা এর পরের ঘটনায় বা পরের সিজনে শুনবো। ততক্ষণ তো সবাই সাথে থাকবেন এতটুকু বলবো। এবং ডেফিনেটলি আমার কাছে সিজন 2টা আছে এবং সিজন 2টা ডেফিনেটলি আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কাল বা পরশুর ভিতরে আপনারা পেয়ে যাবেন। আশা করছি ততক্ষণ সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অবশ্যই ভৌতিক দুনিয়াকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আজকে আর বেশি বড় করবো না আজকের এপিসোড। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।